ড্রামার শুরুতে আমরা এখানে মিস্টার হুয়োর আম্মাকে দেখতে পাই, যিনি এখানে শাওকে নিয়ে এসেছিলেন মিস্টার হুয়োকে দেখানোর জন্য। আসলে মিস্টার হুয়োর শারীরিক অবস্থা তখন ছিল পুরো ভেজিটেটিভ স্টেটে। তার মানে তখন ওনার পুরো শরীর প্যারালাইজড ছিল এবং তিনি একটুও নড়াচড়া করতে পারতেন না। তখন পর্যন্ত আন্টি খুব খুশি ছিলেন যে শেষ পর্যন্ত ওনার ছেলের সাথে বিয়ে করার জন্য অন্তত একটা মেয়ে তো রাজি হয়েছে, আর সেই মেয়েটি হলো আমাদের শাও। শাও এখানে হুয়োকে দেখা মাত্রই মনে মনে ভাবে যে ছেলেটি দেখতে তো বেশ হ্যান্ডসম। অন্যদিকে আন্টি তখন শাওকে অনবরত ধন্যবাদ দিয়ে যাচ্ছিলেন, কারণ এর আগে এই বাড়িতে আরও অনেক মেয়ে এসেছিল, কিন্তু হুয়োরও এই অবস্থা দেখে সবাই তাকে রিজেক্ট করে দিয়ে চলে গিয়েছিল। ঠিক তখনই শাওরও নাটকও শুরু হয়ে যায়। সে আন্টিকে বলে, এখন আপনাকে আর কি বলবো, মনে হয় আজ আমার মনের গোপন কথাটা বলেই দিতে হবে। আমি অনেক বছর ধরে মনে মনে হুয়োকে ভালোবেসে আসছি, আর সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে জীবনে যদি কখনো কাউকে বিয়ে করতেই হয় তবে সে একমাত্র হুয়োকেই করব। এই কথা শুনে আন্টি তো আরও বেশি খুশি হয়ে যান। তবে অন্যদিকে শাও এই বিয়েটা শুধুমাত্র এজন্যই করছিল কারণ তার নিজের পরিবার দেউলিয়া হওয়ার পথে ছিল। এই বিয়েটা করলে তার পরিবার বড় রকমের একটা আর্থিক সাহায্য পাবে, যার ফলে বর্তমানে তাদের কোম্পানিতে কেউ আক্রমণ করতে পারবে না। এরপরই আমাদের একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাসিস্ট্যান্ট আকাশ শাওকে সব কথা খুলে বলেছিল। তখন শাও কিছুতেই বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত সে এখন কি করবে। ঠিক তখনই সে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে হুয়োরও বিয়ের ব্যাপারে বলা হয়েছিল, আর সেটা দেখেই তার মাথায় চমৎকার একটি বুদ্ধি আসে। আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি, যেখানে আন্টি শাওর জন্য অনেক উপহার নিয়ে হাজির হন এবং বলতে থাকেন, আমাকে ক্ষমা করে রেখো মা, আমার মনে হয়েছিল তুমি হয়তো হুয়োরও এই অবস্থা দেখে তাকে রিজেক্ট করে দেবে, সেজন্য আমি আগে থেকে খুব বেশি উপহার তৈরি করে রাখতে পারিনি। তবে এই সব কিছুই এখন থেকে তোমার, আর ধীরে ধীরে তুমি আরও অনেক উপহার পেয়ে যাবে। শাও তখন আন্টিকে ধন্যবাদ জানাতে শুরু করে। একই সাথে আন্টি শাওকে বলেন যে ডাক্তাররা জানিয়েছেন হুয়োর সাথে প্রতিদিন নিয়ম করে কথা বলতে হবে। সে কোমার মধ্যে থাকলেও চারপাশের সব কথা কিন্তু শুনতে পায়। তার সাথে প্রতিনিয়ত কথা বলতে থাকলে তার সেন্সগুলো আস্তে আস্তে উদ্দীপিত হবে, যার ফলে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। শাও তখন আন্টিকে আশ্বস্ত করে বলে, আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি খুব তাড়াতাড়ি ওকে একদম সুস্থ করে তুলব। এরপর শাও নিজের কাজে লেগে যায়, কিন্তু সে তো আসলে হুয়োরা এই অবস্থার সুযোগ নিচ্ছিল, কারণ হুয়োরা শরীরটা ছিল ভীষণ মস্কুলার। মনে মনে তখন চিৎকার করে বলছিল, এই মেয়ে আমার থেকে দূরে সরো, কিন্তু শাও তো আর তার মনের কথা শুনতে পাবে না, আর হুয়োর অবস্থাও এমন ছিল না যে সে নিজে মুখ ফুটে কিছু বলবে। শাও তখন ভাবে, আমি যদি একে একটা গল্প পড়ে শোনাই তাহলে হয়তো এর বেশ ভালো লাগবে, আর সে তাকে যেমন তেমন গল্প নয় বরং একটি অ্যাডাল্ট রোমান্টিক গল্প পড়ে শোনাতে শুরু করে। বেচারা মনে মনে বলতে থাকে, দয়া করে এবার একটু চুপ করো, না হলে আমার কান দিয়ে এখনই রক্ত বের হতে শুরু করবে। আমার শরীর কখনো সুস্থ হবে কি না জানি না, তবে আমার আত্মা এখান থেকে সোজা স্বর্গে চলে যাবে। শেষ পর্যন্ত শাওরও গল্প বলা শেষ হয়, কিন্তু তারপরও হুয়োরও শরীরে কোনো নড়াচড়া দেখা যায় না। তখন শাও একা একা ভাবতে থাকে, যদি সত্যি সত্যিও কখনো সুস্থ হতে না পারে তাহলে কি হবে, যদি এভাবেই ও মারা যায় তবে তাতে আমার কি, আমি তো তখন মিলিয়নেরও বেশি সম্পত্তির মালকিন হয়ে যাব, আর তারপর আমি একটা কত শত হ্যান্ডসম মেল মডেলদের সাথে মনের আনন্দে ঘুরে বেড়াতে পারবো। বিছানায় শুয়ে শুয়ে এই সব কথাই শুনতে পাচ্ছিল এবং মনে মনে ভাবে, এই মেয়ে তো এখানে আমার সেবা করতে আসেনি, ও এসেছে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে। পরদিন সকাল হতেই শাও খুব আরাম করে ঘুম থেকে ওঠে, আর মনে মনে বলতে থাকে, শুধু একটা বার আমাকে সুস্থ হয়ে উঠতে দাও, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক তখনই সেখানে আন্টি আসেন এবং শাওকে বলেন, আমাকে ক্ষমা করো মা, তোমাকে কত তাড়াহুড়ো করে এখানে চলে আসতে হলো, তুমি তো নিজের জামা কাপড়ও সাথে নিয়ে আসতে পারোনি, চলো আজ আমরা শপিং মলে গিয়ে তোমার জন্য নতুন নতুন কাপড় কিনে নিয়ে আসি। এই কথা শুনে শাওরও খুশি তো এক লাফে ডাবল হয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানতো যে তারা এখন যে শপিং মলে যাচ্ছে সেটির মালিকানা কিন্তু এই হুয়ো পরিবারেরই। অন্যদিকে হুয়ো তখন ব্যাকুল হয়ে তার আম্মার সাথে কথা বলার চেষ্টা করছিল, যাতে তিনি শাওকে এখান থেকে তাড়িয়ে দেন, না হলে শাও যাওয়ার আগে হুয়ো নিজেই ওপরওয়ালার কাছে চলে যাবে। এরপর তারা শপিং মল থেকে কেনাকাটা শেষ করে ফিরছিল, ঠিক তখনই সেখানে শিয়ারও আম্মার আগমন ঘটে। তিনি হুয়োরও আম্মাকে দেখা মাত্রই এগিয়ে এসে ব্যঙ্গ করে জিজ্ঞেস করেন, আরে আপনি এখানে একা একা কেনাকাটা করছেন, আপনার ছেলের সাথে আসেনি? আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওনার তো এক মারাত্মক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে ও বিছানা থেকে এদিক ওদিক একটু নড়তেও পারছে না, তো ও আর এত দূর উড়ে উড়ে আসবে কি করে? তিনি জানকুচ করে সবার সামনে হুয়োরও আম্মাকে এভাবে অপমান করছিলেন। শাও প্রথমে বুঝতে পারছিল না যে এই ভদ্রমহিলা আসলে কে। তখন তার শাশুড়ি আম্মা তাকে জানান যে উনি হলেন শিয়ারও আম্মা, আর শাও এটা খুব ভালো করেই জানতো যে শিয়া আসলে কে। শিয়া হলো হুয়োরও এক্স লাভার, যে পড়াশোনার বাহানায় এবং আরও কিছু কারণে এখন বিদেশে থাকে। শাও তখন সেই আন্টিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বলে, আপনাকে একটা কথা বলি আন্টি, আমি না সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। সাধারণত মানুষ অন্যের সাথে এমন খারাপ ব্যবহার তখনই করে যখন তাদের নিজেদের জীবনটা অনেক বেশি দুঃখে ভরা থাকে। জামাই হয়তো ঘরের ভেতর একটুও শান্তিতে রাখে না, সেজন্যই তারা বাইরের দুনিয়ায় এসে অন্য মানুষকে কষ্টে দেখে নিজেরা আনন্দ পাওয়ার চেষ্টা করে। এই কথা শোনা মাত্রই শিয়ারও আম্মা ভীষণ রেগে যান। তিনি চিৎকার করে বলতে থাকেন, আপনি ঘরের ভেতর কেমন একটা বেয়াদব মেয়ে নিয়ে এসেছেন যে আমার সাথে এইভাবে কথা বলছে,
কিন্তু শাওর শাশুড়ি আম্মা তখন মনে মনে ভীষণ গর্ব অনুভব করছিলেন। তিনি শাওকে বলেন, সত্যিই তোমাকে আমার ঘরের বউ বানিয়ে আমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। শিয়ারও আম্মা যখন আবার রেগে চিৎকার করতে যাবেন, ঠিক তখনই শাও তাকে থামিয়ে দিয়ে বলে, চিল্লাইছেন কেন আন্টি? নিজের হাতটা আগে নিচে রেখো, না হলে আমি কিন্তু মারামারি করতেও খুব ভালো জানি। আপনি বয়সে বড়, কেবল সেই সম্মানের খাতিরে আমি এতক্ষণ মুখে মুখে লড়ছিলাম, কিন্তু একবার যদি আমার হাত পা চলতে শুরু করে তবে আপনি জীবনে আর কখনো হাঁটতে পারবেন না আন্টি। এভাবে কথা বলে শাও ওনার মুখ একদম বন্ধ করে দেয়। সেই আন্টি তখন রেগেমেগে বলেন, ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে যে আমার মেয়ে এই বংশে বিয়ে করেনি, না হলে আমার মেয়ের যে কি অবস্থা হতো। শাও তখন উল্টো খোঁচা দিয়ে বলে, একদম ঠিক বলেছেন আন্টি, অনেক ভালো হয়েছে যে আপনার মেয়ে হুয়ো পরিবারে বিয়ে করেনি, না হলে হুয়ো পরিবারের সবাইকে নির্ঘাত পাগলখানায় যেতে হতো। আর আপনার মেয়ের যা স্বভাব, তাতে পাগলখানায় যাওয়ার আগে হয়তো ওনাকে জেলেও যেতে হতে পারত। এই কথা বলে শাও ওনাকে আরও বেশি অপমান করতে শুরু করে। তখন সেই আন্টি লক্ষ্য করেন যে শাও অনেক দামি দামি কেনাকাটা করেছে। তিনি তখন শাওকে টাকার গরম দেখাচ্ছেন বলে আবার খোঁটা দিতে শুরু করেন। শাও তখন বলে, মনে হয় আপনি জানেন না আন্টি, এই সব কেনাকাটা আমি আমার শাশুড়ি আম্মার জন্যই করেছি। এই বলে সে বক্স থেকে একটি অত্যন্ত মূল্যবান এবং দামি নেকলেসের সেট বের করে দেখায়। তখন সেই আন্টিও নিজের গলার নেকলেস উঁচিয়ে দেখনদারি শুরু করেন। শাও তখন মৃদু হেসে বলে, না না আন্টি, এই নেকলেসটা নিশ্চয়ই আপনি নিজের টাকাতেই কিনেছেন, কারণ আপনার তো কোনো মেয়েও পাশে নেই আর জামাইও নেই, সবাই তো আপনার থেকে অনেক দূরে দূরেই থাকে। আপনার মাথাতে আবার কোনো সমস্যা নেই তো? নিজের এমন অপমান সহ্য করার একটা সীমা থাকে, তাই সেই আন্টি আর এক মুহূর্তও না দাঁড়িয়ে ওখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যান। অন্যদিকে শাও তখন তার শাশুড়ি আম্মার কাছে ক্ষমা চেয়ে বলে যে সে হয়তো একটু বেশিই বলে ফেলেছে, কিন্তু আন্টি বলেন, না মা, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। আমাদের পরিবারে এমন মুখের ওপর জবাব দেওয়ার মতো মানুষের খুব অভাব ছিল। আমরা সাধারণত কারো সাথে যেচে মুখ লাগাতে যাই না, কিন্তু মানুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তুমি একদম পারফেক্ট। আর এই কাজের পুরস্কার হিসেবে আন্টি শাওকে নিজের একটি ব্ল্যাক কার্ড দিয়ে দেন, যার ব্যালেন্স ছিল আনলিমিটেড। শাও যখন বাড়িতে এসে নিজের স্যুপ খাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ে হুয়োর শরীরের দিকে। সে মনে মনে ভাবছিল, ইস, এই বডিটা যদি চিকেন রোস্টের মতো করে আমি একা একা খেতে পারতাম। আর তখনই অসাবধানতাবশত তার হাত থেকে সেই গরম স্যুপ হুয়োর শরীরের ওপর গিয়ে পড়ে। এরপরই শাওর মাথায় একটা বুদ্ধি আসে যে আমি যদি এখন একে একটা কিসও করি, ও তো আর জানতে পারবে না। অন্যদিকে হুঁয়ো তখন মনে মনে হন্যে হয়ে বলছিল, না, একদম না। কিন্তু শাও তো আর থামার পাত্র নয়। সে হুঁয়োর ঠোঁটে একটি গভীর কিস করে বসে এবং নিজে নিজে লজ্জায় লাল হয়ে বেশ আনন্দ পায়। এবার সময় হয়ে যায় সেই অ্যাডাল্ট বইটা পড়ে শোনানোর। তবে এবার শুধু মুখে পড়া নয়, সাথে সাথে শাও প্র্যাকটিক্যালও করা শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে একটি কাজের মেয়ে এসে হাজির হয়। আসলে সে কোনো কাজের মেয়ে ছিল না, সে ছিল ছদ্মবেশে আসা শাওর এক্স বয়ফ্রেন্ড ঝি। সে দরজার আড়াল থেকে সব কথাই শুনতে পাচ্ছিল। সে মনে মনে ভাবে, এই মেয়ে কি আমার সাথে প্রতারণা করে এখন এই পঙ্গু লোকটার সাথে রোমান্স করছে? কিন্তু শাও তখন ঝিকে ওখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কারণ তাদের মধ্যে অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে, সুতরাং এখন তাদের একসাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। ঝি তখন হাত জোর করে বলে, দেখো শাও, আমি জানি আমাদের অতীতে যা কিছু হয়েছে তা পেছনের গল্প, কিন্তু আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচব না। প্রতিদিন আমি তোমার কথা মনে করি, আমাদের সুন্দর ভবিষ্যতের কথা ভাবি। চলো না, আমরা বিয়ে করে নিই। ও আচ্ছা, বিয়ে তো এখন সম্ভব না, কিন্তু আমরা তো আমাদের নিজেদের একটা সন্তান পৃথিবীর আলোতে নিয়ে আসতেই পারি। এই কথা শোনা মাত্রই শাও রেগে গিয়ে বলে, কি বললে? সন্তান? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝি তখন তাকে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, দুনিয়ার মানুষের সামনে তুমি হুয়োর স্ত্রী হিসেবেই থাকবে, আর ও তো বিছানায় পঙ্গু হয়ে পড়ে আছে, ও আর কি জানতে পারবে? আমরা আড়ালে হুয়োর এই বিপুল সম্পত্তি ব্যবহার করে নিজেদের একটা সুন্দর সংসার গড়ে তুলব। শাও তখন খুব ভালোভাবেই বুঝতে পারে যে ঝি আসলে শাওরা ভালোবাসার জন্য এখানে আসেনি, সে এসেছে হুয়োর এই অগাধ সম্পত্তির লোভে। শাও তখন মনে মনে ভাবে, আমি একে সরাসরি না বলে যদি হ্যাঁ বলি, আর শেষ মুহূর্তে একে একটা বড়সড় সারপ্রাইজ দিই, তবে সেই সারপ্রাইজের চোটে ওর নির্ঘাত হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেজন্য সে জানকুজ করে ঝির সামনে রাজি হওয়ার নাটক করে। ঝি তখন খুশিতে ডগমগ হয়ে শাওরা একটা ইশারা পাওয়ার অপেক্ষায় থাকে। অন্যদিকে হুয়ো তো নিজের বিছানায় শুয়ে অবাক হয়ে ভাবছিল, এই মেয়ে আমার ঘরের ভেতর আমার সামনেই এইসব নোংরামি করার সাহস পাচ্ছে কি করে? আর তখনই জীবনের প্রথমবার তার শরীরের সেন্সরি অর্গানগুলো কাজ করতে শুরু করে। আমরা দেখতে পাই ঝি নিজের চোখে কালো পট্টি বেঁধে খুব ভদ্র ছেলের মতো শাওরা অপেক্ষায় বসে আছে। আর এদিকে হুয়ো তো বিছানা ছেড়ে সোজা উঠে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে দেখতে পায় যে শাও তার হাতে একটি বেসবল ব্যাট নিয়ে ঝিকে মারার জন্য তৈরি হচ্ছে। আর এই দৃশ্য দেখা মাত্রই হুয়ো ভয়ে কাঁপতে কাঁপতে আবার বিছানায় শুয়ে অজ্ঞান হয়ে যায়। শাও তখন তার পুরো শক্তি দিয়ে সেই বেসবল ব্যাট দিয়ে ঝিকে ধমাধম মারতে শুরু করে। মারার পর তার হঠাৎ মনে পড়ে যে সে তো ঝিরো মুখটাই বন্ধ করতে ভুলে গেছে, ওভাবে চিল্লাইলে তো বাড়ির অন্য মানুষ চলে আসবে। কিন্তু শাও আবার ভাবে, যখন মেরেই দিয়েছি তখন আরেকটু ভালো করেই মেরে নি। এই ভেবে সে তাকে ইচ্ছে মতো চড় থাপ্পড় আর লাথি মারতে থাকে। ঠিক তখনই দরজার বাইরে আন্টির আওয়াজ শোনা যায়। তিনি জিজ্ঞেস করেন ভেতরে কি হয়েছে। শাও তখন সাথে সাথে কান্নাকাটি আর অভিনয়ের ড্রামা শুরু করে দেয় এবং আন্টিকে ডেকে বলে যে এই ঘরের ভেতর একটা চোর ঢুকে পড়েছে। হুয়ো তখন মনে মনে শাওর এই অভিনয়ের দক্ষতার প্রশংসা না করে পারছিল না। সে ভাবে, মানতেই হবে এই মেয়ের অভিনয় ক্ষমতা,
কত সুন্দর করে আমার আম্মার ব্রেন ওয়াশ করে দিল। অন্যদিকে আন্টি তখন শাওকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি একদম ভয় পেও না মা। কিন্তু ঝি তখন মার খেয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আন্টি আপনি আমাকে ভুল বুঝবেন না, এই মেয়েটাই আসলে আমাকে এখানে ডেকে এনে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। শাও তখন শাশুড়ি আম্মাকে জড়িয়ে ধরে বলে, আম্মা ও ঘরে ঢুকে আমার সাথে নোংরা নোংরা কথা বলছিল, তখন আমি নিজেকে বাঁচাতে ওর ওপর হাত তুলি, আর এখন দেখুন ও উল্টো আমার ওপর দোষ চাপা। আন্টি তখন ঝিরো দিকে রাগি চোখে তাকিয়ে বলেন, দেখো চোর, আমার বৌমার ওপর শতভাগ বিশ্বাস আছে। শাও তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই পুলিশ ডাকছি। শাও তখন বলে, হ্যাঁ আম্মা আপনি পুলিশ ডাকুন, ততক্ষণে আমি একে আরেকটু ভালো করে সাইজ করি। এই বলে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঝিকে আবার নতুন করে ধোলাই করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে আন্টি একজন ডাক্তার নিয়ে আসেন এবং ডাক্তারবাবু এসে হুয়োরও শরীর পরীক্ষা করতে শুরু করেন। ডাক্তার চলে যাওয়ার পর আন্টি শাওকে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার কথা বলেন, অর্থাৎ তিনি তাদের সন্তানের ব্যাপারে ইঙ্গিত দেন। শাও তখন লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলে। আন্টি তাকে ভালোবেসে বলেন, দেখো মা, আমি তোমাকে কোনো জোর করব না, এই সব সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার নিজের ওপর। আন্টি ঘর থেকে চলে যাওয়ার পর শাও একা একা ভাবে, আন্টি কিন্তু একদম খারাপ কথা বলেননি। এই ভেবে সে সোজা গিয়ে হুয়োর গায়ের ওপর বসে পড়ে। আর ঠিক তখনই যখন সে হুয়োকে আবার কিস করতে যাবে, হুয়ো হুট করে চোখ মেলে তাকায়। হুয়োকে চোখ খুলতে দেখে শাও তো খুশিতে আত্মহারা হয়ে যায় এবং ভাবে, আরে বাহ, মনে হচ্ছে তুমিও এই ব্যাপারটার জন্য মনে মনে অনেক এক্সাইটেড ছিলে, সেজন্যই তোমার শরীরের সেন্সগুলো এত তাড়াতাড়ি কাজ করা শুরু করেছে। সে আবার তাকে কিস করার জন্য আরও সামনে এগিয়ে যায়, কিন্তু এবার হু আর চুপ করে না, থেকে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলে, আমার ওপর থেকে সরো আর এখনই এই ঘর থেকে চলে যাও। তখন শাওরও মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে যে মস্ত বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সে আমতা আমতা করে বলে, আমাকে ক্ষমা করো প্লিজ, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে পরে সব কথা বুঝিয়ে বলবো, কিন্তু আপাতত আমি আম্মা আর ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। শাওরও কথা শুনে আন্টি আর ডাক্তারবাবু তক্ষুনি ঘরে ছুটে আসেন। আন্টি তো হুয়োকে সুস্থ অবস্থায় দেখে খুশিতে আত্মহারা হয়ে যান এবং এই সব কিছুর ক্রেডিট তিনি শাওকেই দিতে থাকেন, কারণ শাওরও দিনরাতের সেবার কারণেই হুয়ো আজ কোমা থেকে ফিরে এসেছে। আন্টি তখন খুশিতে শাওকে একটা বড় পুরস্কার দিতে চান। শাও তখন একটুও দ্বিধা না করে বলে, হ্যাঁ হ্যাঁ আম্মা, আমি পুরস্কার অবশ্যই নেব, কারণ আমি দিন রাত ওর সামনে বসে কত গল্প পড়েছি, ওর বডিতে মেসেজ করেছি, ওর এত খেয়াল রেখেছি, আর দেখুন শেষ পর্যন্ত 1 বছর পর ও আজ চোখ মেলে তাকিয়েছে। আন্টি তখন খুশিতে গদগদ হয়ে নিজের সব সম্পত্তি শাওর নামে লিখে দেওয়ার কথা বলতে যাবেন। ঠিক তখনই হুঁয়ো রেগে গিয়ে তার আম্মাকে আসল সত্যিটা বলতে চেষ্টা করে যে সে নিজের রাগেই আসলে উঠে দাঁড়িয়েছে, কিন্তু শাও তাকে আর কথা বলার সুযোগই দেয় না। সে হুয়োরও মুখ চেপে ধরে তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে আন্টি তখন হুয়োকে বকা দিয়ে বলেন, দেখলে হুয়ো, শাও তোমার জন্য কতটা চিন্তা করে, এখন থেকে তোমার দায়িত্ব হলো শাওকে সবসময় আগলে রাখা। ও তোমাকে ভীষণ ভালোবাসে, তাই তুমিও এখন ওর সাথে এই বিয়ের সম্পর্কটা মন থেকে মেনে নাও। হু তখন ইশারায় তার আম্মাকে বোঝানোর চেষ্টা করছিল যে, আম্মা আপনি যা ভাবছেন তা একদমই নয়, এই মেয়ে আপনার ব্রেন ওয়াশ করে দিয়েছে। কিন্তু শাও তখন বিছানার পাশে বসে কান্নার নাটক করে বলে, না না আন্টি, ওনাকে কিছু বলবেন না। হু কি করে জানবে যে আমি দিন রাত ওর জন্য কতটা কষ্ট করেছি। রাতের পর রাত আমি ওনার পাশে বসে কেঁদেছি আর ভেবেছি ও যদি কখনো সুস্থ না হয় তবে কি হবে। তবে যাই হোক, ও যে আজ সুস্থ হয়ে উঠেছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। এখন ও আমাকে মন থেকে মেনে নিক আর নাই নিক, তাতে আমার আর কী বা করার আছে। আন্টি তখন হুয়োর ওপর আরও রেগে যান এবং বলেন, দেখেছো হুয়ো, যখন তোমার পাশে এই দুনিয়ার কেউ ছিল না তখন এই শাও তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। ও তোমার এত সেবা করেছে, আর এখন তুমি সুস্থ হয়ে ওর সাথে এমন ব্যবহার করছো। এখন থেকে তোমাকে শাওরও সব ইচ্ছের দাম দিতে হবে। শাও তখন মনে মনে হাসে আর ভাবে, মানতেই হবে, আপনাদের দেখে বোঝাই যায় না যে আপনারা মা ছেলে, ছেলে তো যেমনই হোক, তবে আন্টি আপনার মনটা কিন্তু অনেক ভালো, আপনি অন্তত বুঝতে পেরেছেন যে আমি কত ভালো একটা মেয়ে। অন্যদিকে হুয়ো মনে মনে তখন ফুঁসছিল আর ভাবছিল, আমি এখন আম্মাকে যাই বলতে যাব না কেন, আম্মা আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, সুতরাং আমাকে অন্য কোনো উপায়ে আম্মার সামনে এই মেয়ের আসল রূপটা টেনে বের করতে হবে। আর তার জন্য আমার একটা নিখুঁত পরিকল্পনার দরকার, কারণ এই মেয়েটা প্রয়োজনের চেয়েও অনেক বেশি চালাক। এরপর আন্টি কৌতূহল নিয়ে শাওকে জিজ্ঞেস করেন, আচ্ছা মা, তুমি এমন কি পদ্ধতি ব্যবহার করেছিলে যার কারণে এত তাড়াতাড়ি কোমা থেকে ফিরে এলো? শাও তখন মনে মনে হুঁর সাথে কাটানো সেই সব রোমান্টিক আর গরম মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে, কিন্তু সে তো আর শাশুড়ি আম্মাকে সেই সব কথা বলতে পারবে না, তাই সে বানিয়ে বানিয়ে বলে, আম্মা, ভালোবাসা, একদম সত্যিকারের ভালোবাসা। আপনি তো রিয়েল লাভ থিওরির ব্যাপারে নিশ্চয়ই জানেন। আপনি শুধু এটুকু বুঝুন যে আমার এই সত্যিকারের ভালোবাসা টানেই আজ এক নতুন জীবন ফিরে পেয়েছে। অন্যদিকে হুও বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলছিল, ইস, এই মেয়ে যদি কোনো মুভির স্ক্রিপ্ট রাইটার হতো তবে কত শত আজগুবি গল্প যে বানাতে পারত। আন্টি তখন ওখান থেকে বিদায় নেন এবং ঘরের মধ্যে হু আর শাওর মাঝে এক অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। শাও তখন পরিবেশ হালকা করার জন্য জিজ্ঞেস করে, তোমার নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে, দাঁড়াও আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তখন ব্যঙ্গ করে বলে, আরে বাহ, এখন এত মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করছো কেন? এই বইটা কি এখন আর পড়ে শোনাতে ইচ্ছে করছে না? শাও তখন বুঝতে পারে যে ওর সব সেন্স এখন একদম ঠিকঠাক কাজ করছে। আবার বলে, কি হলো,
এখন একদম চুপ হয়ে গেলে কেন? একটু আগে তো মুখ দিয়ে অনবরত খই ফুটছিল। শাও তখন মনে মনে ভাবে, আরে আমি বা কেন এই বইটা পড়তে লজ্জা পাবো? এই বইটা কি আমি নিজে লিখেছি নাকি? এই ভেবে সে আবার সেই অ্যাডাল্ট বইটা হুয়োর সামনে জোরে জোরে পড়া শুরু করে দেয়। পড়া শেষ করে সে বইটা হুয়োর গায়ের ওপর ছুঁড়ে দিয়ে বলে, আজকের জন্য এইটুকুই। যদি আরও বেশি পড়ার ইচ্ছে থাকে তবে নিজে নিজে পড়ে নিও। আমি যাচ্ছি রান্না করতে। আর সে রান্না করতে এই জন্যই যাচ্ছিল, কারণ সে খুব ভালো করেই জানতো যে কোনো পুরুষ মানুষের মনের রাস্তা নাকি তার পেটের ভেতর দিয়েই যায়। শাও যখন পরম যত্ন নিয়ে রান্না করা খাবার টেবিল সাজিয়ে নিয়ে আসে, তখন হুও অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি রান্না করতেও জানো নাকি? শাও তখন একটু ভাব নিয়ে বলে, না, আজ আমার জীবনের প্রথমবার রান্না করা। তবে আমি নিজে ডিশগুলো টেস্ট করে দেখেছি, খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর তোমার যদি খেতে ইচ্ছে না করে তবে থাক, খেতে হবে না। হু আসলে খাবার দেখে এই জন্য জিজ্ঞেস করছিল, কারণ শাও এখানে মাত্র একজনের জন্য এত খাবার রান্না করে নিয়ে এসেছে যা বসে বসে অনায়াসে 7 জন মানুষ খেতে পারবে। শাও যখন খাবারগুলো রাগ করে আবার তুলে নিয়ে যেতে যাবে, হু তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আরে দাঁড়াও, আমি কি বলেছি যে খাবার খারাপ হয়েছে? আমি তো শুধু এমনিই জিজ্ঞেস করছিলাম। এই বলে সে কোনো প্রশংসা না করেই খাবারগুলো গোগ্রাসে খেতে শুরু করে। পরদিন শাও আবার শপিং মলে যাওয়ার জন্য তৈরি হয় এবং যাওয়ার আগে সে তার শাশুড়ি আম্মাকে বলে যায়। আন্টি তখন ভাবেন, শাও একা একা কেন যাবে? শাওর সাথে তো হুঁরাও যাওয়া উচিত, তাহলে বাইরের সব মানুষও জানতে পারবে যে পরিবারের ঘরে এক নতুন বউ এসেছে। তখন ঘরের ভেতর একটু একটু করে হাঁটার প্র্যাকটিস করছিল। ঠিক তখনই আন্টি ওনার ঘরে আসেন এবং বলেন, আরে বাহ, তোমার শরীরে তো অনেক ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। তুমি যখন ঘরের ভেতর এত সুন্দর করে হাঁটতে পারছো, তবে বাইরে কেন পারবে না? শাও একা একা শপিং করতে যাচ্ছে, তো সবচেয়ে ভালো হবে যদি তুমিও ওর সাথে যাও। ওর পাশে থেকো এবং যতটা পারো শাওরার সাথে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করো। তাহলে তোমরা দুজনে খুব তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি চলে আসতে পারবে। তখন তার আম্মাকে বোঝানোর চেষ্টা করে বলে, আম্মা, আপনি শাওরা আসল রূপটা এখনও জানেন না। ও কেবল আমাদের এই ধন সম্পত্তির লোভেই এখানে পড়ে আছে। আন্টি তখন উল্টো হুয়োর ওপর রেগে গিয়ে বলেন, তো কি হয়েছে? তুমি কি রাস্তার কোনো ভিখারি নাকি? তোমার কি টাকার অভাব আছে? মানুষের কাছে টাকা থাকলে অন্য মানুষ সেই টাকাকে ভালোবাসবেই। আর এই দুনিয়ায় টাকা ছাড়া জীবন চলে কি করে শুনি? আর শাওরা কথা যদি বলতেই হয়, তবে তোমার এই পঙ্গু অবস্থা দেখে এর আগে কত শত মেয়ে তোমাকে রিজেক্ট করে চলে গিয়েছিল, কিন্তু একমাত্র শাওই এই অবস্থায় তোমার পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। তখন তার আম্মার কথা শুনে মনে মনে ভাবে, আম্মা কিন্তু খুব একটা ভুল বলেননি। মানছিও এখানে আমার টাকার লোভেই এসেছে, কিন্তু অন্তত ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার তো করেনি। ও আমার এই পঙ্গু অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কখনো আমাকে কোনো কষ্ট দেয়নি। এই ভেবে সে রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে আম্মা, আমি ওর সাথেই যাচ্ছি। শাও শপিং মলে এসে মনের সুখে কেনাকাটা করছিল। বাড়ি থেকে সে যদিও বলে এসেছিল যে সে হুয়োর জন্য শপিং করতে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে এই সব দামি দামি জিনিস নিজের জন্যই কিনছিল। ঠিক তখনই সেখানে আবার ঝিরো আগমন ঘটে। ঝি তাকে দেখা মাত্রই বাঁকা হেসে জিজ্ঞেস করে, কি ব্যাপার শাও, তুমি এখানে কি করছো? শাও তখন কড়া গলায় জবাব দেয়, মানুষ শপিং মলে এসে কি করে শুনি? কেনাকাটা করতে আসে নাকি তোমার মতো হাঁ করে গিলতে আসে? আমি এখানে শপিং করতে এসেছি, তা তোমার চোখে দেখা যাচ্ছে না? ঝি তখন তাকে দেখে মনে মনে জাজ করা শুরু করে। শাও ভাবে, দুদিন আগে যে ছেলেটা আমার কাছে এসে হাত জোর করে সাহায্য ভিক্ষা করছিল, সে আজ আমাকে জ্ঞান দিতে এসেছে। কিন্তু শাও কিছু বলার আগেই সেখানে ঝিরো বর্তমান গার্লফ্রেন্ড শিয়া এসে হাজির হয়। শিয়াকে দেখা মাত্রই শাও খুব ভালোভাবেই বুঝতে পারে যে ঝি আসলে শিয়ারও সাথে কেন আছে, কারণ শিয়ারও কাছে অনেক টাকা আছে। শাও তখন শিয়াকে সাবধান করার জন্য ঝিরো আসল রূপটা ফাঁস করতে শুরু করে, যে ঝি আসলে শিয়াকে একটুও ভালোবাসে না, সে তাকে শুধুমাত্র তার টাকার জন্য ব্যবহার করছে। ঝি তখন ভয় পেয়ে শিয়ারও হাত ধরে বলতে থাকে, প্লিজ বেবি, তুমি এই মেয়ের ফালতু কথায় কান দিও না। আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, আর আমাদের নিজেদের মাঝের সম্পর্কটা বাইরের কোনো থার্ড পার্সনের কথার জন্য নষ্ট করা একদমই ঠিক হবে না। শাও তখন তাদের কথার মাঝে এসে বলে, ও আচ্ছা, তুমি তাহলে ওকে সত্যিই অনেক ভালোবাসো? তো এই ডিশটা দেখো, এই জুয়েলারি সেটটার দাম মাত্র 36 মিলিয়ন টাকা। এখন শিয়ারও যদি এই সেটটা পছন্দ হয়ে থাকে, তবে তুমি ওনাকে এটা গিফট করছো না কেন? শিয়া যখন সেই জমকালো জুয়েলারি সেটার দিকে তাকায়, তার ওটা ভীষণ পছন্দ হয়ে যায় এবং সে ঝির দিকে আশাভরা চোখে তাকায়। ঝি তখন আমতা আমতা করে বলে, আরে বেবি, তোমার কাছে তো এর চেয়েও অনেক বড় বড় সেট আছে। শাও তখন আবার ফোরন কেটে বলে, আরে দেখেছো শিয়া, মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য এই সামান্য টাকাটাও খরচ করতে চাইছে না। আমি তোমাকে একটু আগে যা বলছিলাম দেখো, তা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। ঝি তখন মনে মনে হিসাব কষে দেখে যে আজ যদি এই সামান্য 36 মিলিয়নের জন্য শিয়া তার সাথে ব্রেকআপ করে দেয়, তবে ভবিষ্যতে তার কোম্পানির ঘাড়ে চেপে থাকা এত বড় ঋণের বোঝা সে আর শোধ করতে পারবে না। সুতরাং ভবিষ্যতে বড় কোনো লাভের আশায় সে আজ এই 36 মিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট হিসেবে খরচ করতে রাজি হয়ে যায়। কিন্তু কার্ড সোয়াইপ করার পর দেখা যায় যে টাকাটা সরাসরি ডেবিট হয়ে শাওর পার্সোনাল অ্যাকাউন্টে জমা হয়েছে। ঝি তখন রেগে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে, এই এটা কি ধরনের তামাশা শুনি? শাও তখন মিষ্টি হেসে জবাব দেয়, মনে হয় তুমি জানো না ঝি, এই পুরো শপিং মলটার মালিকানা কিন্তু আমার হুয়ো পরিবারেরই। সুতরাং এখানে কেনাকাটা করলে টাকা তো আমার অ্যাকাউন্টেই আসবে, তাই না? এই কথা শোনা মাত্রই ঝি রেগে আগুন হয়ে যায় এবং বলে, তুমি আমার সাথে চিটিং করেছো, জালিয়াতি করেছো।
তুমি জানকুজ করে তোমার নিজের দোকানের জিনিস আমার কাছে চড়া দামে বিক্রি করেছো। সিয়া তখন নিজের জুয়েলারি বক্সটা হাতে নিয়ে ঝিকে বলে, আমি পার্কিং লটে গিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। সিয়া চলে যাওয়ার পর ঝি শাওকে একা পেয়ে ইচ্ছেমতো খোঁটা দিতে শুরু করে এবং বলে, দেখো শাও, তুমি যদি আজীবন ওই পঙ্গু স্বামীটাকে নিয়েই পড়ে থাকো তবে তোমার ভবিষ্যৎ কিন্তু কোনোদিনই সিকিউর হবে না। তুমি চাইলে আমি তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, আর সাথে আমাদের নিজেদের সুন্দর সন্তানও। এই কথা শুনে শাও হাসতে হাসতে ওনার কথা উড়িয়ে দেয়। ঝি তখন চরম রেগে গিয়ে শাওরা গালে একটা থাপ্পড় মারতে যাবে। ঠিক তখনই হুয়ো পেছন থেকে এসে ঝিরো হাতটা শক্ত করে ধরে ফেলে এবং শাওকে বাঁচিয়ে নেয়। ঝিওকে ওভাবে নিজের পায়ে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একদম শকড হয়ে যায়। শাও তখন হুয়োরও হাত ধরে গর্বের সাথে বলে, কি হলো ছি? হাঁ করে আমার বরের দিকে তাকিয়ে আছো কেন? আমার বর দেখতে কত হ্যান্ডসাম দেখেছো, আর এখন তুমিই বলো, এত হ্যান্ডসাম একটা স্বামী থাকতে আমি কি তোমার মতো ওই আবর্জনার মতো দেখতে মুখটার দিকে কোনোদিন তাকাবো? নিজের বউয়ের মুখে নিজের এমন প্রশংসা শুনে হুয়ো মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। এরপরই শপিং মলের সিকিউরিটি গার্ডরা এসে ঝিকে ঘাড় ধাক্কা দিয়ে মলের বাইরে বের করে দেয়। শাও তখন খুশিতে সবার সামনে হুয়োরও গালে একটা মিষ্টি কিস করে দেয়। এরপর তারা দুজনে মিলে ডিজাইনার ড্রেসের দোকানে যায় কেনাকাটা করার জন্য। সেখানে শাওরও একটি গর্জিয়াস ড্রেস ভীষণ পছন্দ হয় এবং সে ওটা ট্রায়াল দেওয়ার জন্য চেঞ্জিং রুমে যায়। শাও যখন ড্রেসটা পরে হুয়োরও সামনে এসে দাঁড়ায়, হুয়ো তো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই থাকে। শাও তখন তার একটু কাছাকাছি গিয়ে দুষ্টুমি করে জিজ্ঞেস করে, কি হলো? তুমি কি বলবে না যে আমাকে আজ কতটা সুন্দর দেখাচ্ছে? হুয়ো তখন একটু লজ্জা পেয়ে আমতা আমতা করে বলে, আমাদের তো একটা শপিং ব্যাগও কিনতে হবে। এই বলে সে ওখান থেকে প্রায় দৌড়ে পালিয়ে যায়। আর শাও ওনার কাণ্ড দেখে খিলখিল করে হাসতে শুরু করে। রাত হতেই শাও একটি গর্জিয়াস আর আকর্ষণীয় নাইট গাউন পরে তৈরি হয়। সে আজ হুয়োকে কোনোভাবেই ছাড়বে না, কারণ সে তার এক নতুন মিশনে নামতে চলেছে। এরপরই আমাদের আবার একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে আন্টি শাওকে আড়ালে ডেকে বলছিলেন, তো এখন একদম সুস্থ হয়ে গেছে মা, তো তোমরা এবার তোমাদের সুন্দর ভবিষ্যৎ আর সন্তানের ব্যাপারে পরিকল্পনা শুরু করতে পারো। শাও তখন লাজুক মুখে বলে, আম্মা, আপনার মনে হয় না সবকিছু একটু বেশি তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে? আন্টি তখন তাকে কাছে টেনে নিয়ে বলেন, আমি কি তোমাকে কোনো জোর করছি মা? আমি তো তোমাকে শুধু এটুকু বলছি যে তুমি যদি আমাকে একটা সুন্দর নাতি বা নাতনি এনে দিতে পারো তবে পুরস্কার হিসেবে আমি তোমাকে 1 মিলিয়ন নয়, পুরো 500 মিলিয়ন টাকা দেব। টাকার অঙ্কটা শোনা মাত্রই শাওরা চোখ তো ছানা বড়া হয়ে যায় এবং সে সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ এই কাজটা করতে পারলে সে এক রাতেই এক বিশাল বড়লোক বনে যাবে। সে তার শাশুড়ি আম্মাকে ভালো মানুষই দেখিয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না আম্মা, আমি এইসব কিন্তু টাকার জন্য করছি না, শুধুমাত্র আপনার মুখের হাসির জন্য করছি। আমরা আবার বর্তমানে ফিরে আসি। শাও ঘরের ভেতর হুয়োর জন্য অপেক্ষা করছিল। হুয়ো যখন ঘরে আসে, সে শাওকে ওই পোশাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই মাঝরাতে আমার ঘরে কি করছো? শাও তখন আদুরে গলায় বলে, আরে আমরা তো স্বামী স্ত্রী, তাই আমাদের তো একই ঘরে থাকা উচিত, তাই না? হুয়ো তখন গম্ভীর হয়ে বলে, তার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার নিজের ঘরে যাও। যদি সমস্যা হয় তবে আমি তোমার জন্য অন্য একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমি এই ঘরেই থাকবো। শাও তখন বিছানায় বসে বলে, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো হুয়ো, আমি তোমার বিবাহিতা স্ত্রী। বিয়ের পর অন্য ঘরে ঘুমানোটা কিন্তু বাইরের মানুষের চোখে একদমই ভালো দেখাবে না। হুয়ো তখন তড়িৎ জবাব দেয়, তুমি যদি আমার পাশে ঘুমাও তবে সেটা আমার নিজের জন্য আরও বেশি অস্বস্তিকর হবে, সুতরাং সবচেয়ে ভালো হবে যদি তুমি এখনই অন্য ঘরে শিফট হয়ে যাও। শাও তখন আর কোনো উপায় না দেখে জোরে জোরে চিৎকার করে আন্টিকে ডাকতে যাবে যে, আম্মা দেখুন, আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। হুয়ো তখন ভয় পেয়ে দৌড়ে এসে শাওরও মুখটা চেপে ধরে, কারণ সে খুব ভালো করেই জানতো যে তার আম্মা যদি এই কথা জানতে পারেন তবে তিনি সারা রাত দরজার বাইরে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবেন এটা দেখার জন্য যে তারা একই ঘরে ঘুমাচ্ছে নাকি আলাদা ঘরে। ঠিক তখনই আন্টির গলার আওয়াজ শোনা যায়। তিনি দরজার বাইরে থেকে জিজ্ঞেস করেন, কি হয়েছে হুয়ো, ঘরের ভেতর সব ঠিকঠাক আছে তো মা? হুয়ো তখন শাওরও মুখ চেপে ধরেই বাইরে জবাব দেয়, হ্যাঁ আম্মা, সব একদম ঠিক আছে, আপনি আগে ওখান থেকে যান প্লিজ। কিন্তু শাও তখন হুয়োরও হাতটা সরিয়ে দিয়ে জোরে বলে ওঠে, আম্মা আপনি অনেক খুশি হয়ে যান, আমরা দুজনে মিলে এখন আমাদের ভবিষ্যৎ সন্তান নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আন্টি বাইরে দাঁড়িয়ে এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওখান থেকে চলে যান। কিন্তু ঘরের ভেতর শাও তখন সুযোগ বুঝে হুয়োকে জাপটে ধরে কিস করতে শুরু করে। হুয়ো প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও আস্তে আস্তে সেও শাওরও সেই কিসে সাড়া দিতে শুরু করে এবং তাদের মাঝের রোমান্স গভীর হতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে হুয়ো নিজেকে সামলে নেয় এবং শাওকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে কম্বল দিয়ে তাকে ভালো করে পেঁচিয়ে বিছানায় শুইয়ে দেয়। সে বলে, অনেক রাত হয়েছে, এখন আমাদের চুপচাপ ঘুমিয়ে পড়া উচিত। এরপর দুজনে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু শাও আস্তে আস্তে আবার হুয়োরও শরীরের কাছাকাছি আসার চেষ্টা করে। হুয়ো তখন চোখ বন্ধ করেই বলে, দেখো শাও, আমি তোমাকে আগেই বলেছি যে আমার দ্বারা এইসব এখন সম্ভব নয়। শাও তখন মৃদু হেসে বলে, আরে তোমার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তবে তুমি চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো মেডিসিনও ট্রাই করতে পারো। হুয়ো তখন রেগে গিয়ে বলে, তুমি এইসব ফালতু চিন্তা মাথায় আনা বন্ধ করো তো, আপাতত আমাদের মাঝে এমন কিছু সম্ভব নয়, তাই দয়া করে আমাকে শান্তিতে ঘুমাতে দাও। এই বলে সে ওপাশ ফিরে শুয়ে পড়ে। শাও তখন মনে মনে একটু কষ্ট পায় এবং ভাবে হয়তো ও এখনও ওর সেই পুরনো প্রেমিকা সিয়াকেই মনে মনে ভালোবাসে, আর সেজন্যই ও আমার সাথে এই সম্পর্কের গভীরতা বাড়াতে চাইছে না। আর আমি বা কতবার ওকে এভাবে জোর করতে পারি?
শাও ঘুমিয়ে পড়ার পর হু আস্তে করে চোখ মেলে তার দিকে তাকায়। সে মনে মনে বুঝতে পারে যে সে আসলে শাওকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে এবং সে শাওকে কোনোভাবেই কষ্ট দিতে চায় না। সে পরম মমতায় শাওকে নিজের বুকের মাঝে টেনে নেয়। অন্যদিকে আন্টি তখন দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবছিলেন, মনে হচ্ছে আমাকে পুরস্কারের টাকার অঙ্কটা আরেকটু বাড়াতে হবে। আমার এই বোকা ছেলেটা তো জীবনেও বুঝতে পারবে না যে ও কত লক্ষ্মী একটা বউ পেয়েছে। পরদিন শাও তার ভাইয়ের অফিসে যায় দেখা করার জন্য। তার ভাই তখন তাকে দেখে বলে যে শাও যদি আজ পাশে না দাঁড়াতো তবে তাদের কোম্পানিকে বাঁচানোর মতো আর কেউ থাকতো না। ঠিক তখনই তাদের অ্যাসিস্ট্যান্ট এসে কোম্পানিতে একটি নতুন সমস্যার কথা জানায়। সেটা শুনে শাওরও পুরনো একটা কথা মনে পড়ে এবং সে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি আপাতত এই সব বিষয়গুলো হ্যান্ডেল করো, আমি আমার একটা জরুরি কাজ শেষ করে আসছি। এই বলে সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে হুঁয়োরও আম্মা রান্নাঘরে একটি স্পেশাল হেলদি স্যুপ তৈরি করছিলেন এবং তিনি সেটা এনে হুঁয়োকে খেতে দেন। হুঁয়ো স্যুপটা খেয়ে বলে, সত্যি আম্মা, এই স্যুপটা খেতে অনেক আলাদা এবং অনেক বেশি সুস্বাদু হয়েছে। এই বলে সে ওনার আম্মাকে ধন্যবাদ জানায়। আন্টি তখন মনে মনে হাসেন আর বলেন, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত হু, যে তুমি কষ্ট করে পুরো স্যুপটা শেষ করেছো। এরপর হুঁয়ো যখন শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়, ঠিক তখনই শাও হুট করে ঘরে ঢুকে সোজা এসে হুঁয়োর আপা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে, কারণ সে চায় হুঁয়ো যেন তার ভাইয়ের কোম্পানিকে এই বড় বিপদের হাত থেকে বাঁচায়। কিন্তু বেচারা হুঁয়ো তখন নিজের পরনে টাওয়ালটা 2 হাত দিয়ে চেপে ধরে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করছিল, যাতে শাওরও টানে ওটা নিচে না পড়ে যায়। সে বিব্রত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করব, আগে আমার টাওয়ালটা ছাড়ো। শাও তখন খুশিতে বলে, থ্যাংক ইউ, আমি এখনই আমার ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে সে টাওয়ালটা ছেড়ে দেয়। ভাগ্যিস হুঁয়ো এর আগেই শর্টস পরে নিয়েছিল। শাও তখন হুঁয়োকে মন থেকে ধন্যবাদ জানায় তার ভাইকে সাহায্য করার জন্য। একই সাথে সে তার আগের ভুলের জন্য হুঁয়োর কাছে ক্ষমাও চায়। কিন্তু হুঁয়ো তখন মেয়েদের মতো অভিমান করে ওপাশ ফিরে বসে থাকে। শাও তখন তার মান ভাঙানোর জন্য বলে, আরে আমরা তো এখন স্বামী স্ত্রী, তাই না? অতীতে যা হয়ে গেছে তা ভুলে যাওয়াই ভালো। এখন থেকে আমাদের সম্পর্কটা আরও বেশি স্ট্রং হবে। কিন্তু হুঁয়ো তখনও মুখ ভার করে থাকে। শাও তখন একটু দুষ্টুমি করে বলে, ঠিক আছে, তোমার যদি বেশি রাগ হয়ে থাকে তবে তুমিও চাইলে আমাকে এভাবে দেখে নিতে পারো। এই বলে সে হুঁয়োকে আটকানোর চেষ্টা করে এবং সেই টানাটানিতে দুজনেই একসাথে বিছানার ওপর পড়ে যায়। এরপর হুঁয়ো আর নিজেকে ধরে রাখতে পারে না। সে নিজে থেকে শাওর ঠোঁটে এক গভীর কিস করতে শুরু করে। শাও তো এক মুহূর্তের জন্য একদম শকড হয়ে যায় যে হু নিজে থেকে আজ প্রথম কদম বাড়িয়েছে। তাদের মাঝের সেই রোমান্স আস্তে আস্তে আরও গভীর হতে থাকে। কিন্তু হুঁয়ো শুধু কিস পর্যন্তই নিজেকে সীমাবদ্ধ রাখে এবং এরপর সে আবার শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে চলে যায়। শাও তখন বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, আজকের সুযোগটা কত চমৎকার ছিল, কিন্তু এই লোকটা যে কেন প্রতিবার শেষ মুহূর্তে নিজেকে এভাবে থামিয়ে নেয় বুঝতে পারি না। আজ যদি আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যেত তবে আমি অনায়াসে 500 মিলিয়ন টাকা পেয়ে যেতাম। অন্যদিকে মাঝরাতে হুঁয়ো বিছানা ছেড়ে হুট করে ওখান থেকে চলে যায়। আন্টি আড়াল থেকে ওনাকে যেতে দেখে ভাবেন, আবার মাঝরাতে কোথায় যাচ্ছে? আসলে শাওরও পেটে অনেক ব্যথা করছিল আর হুঁয়ো তার জন্য রান্নাঘর থেকে গরম জলের সাথে ব্রাউন সুগার মিশিয়ে নিয়ে এসেছিল এবং সাথে একটি হিটিং প্যাডও নিয়ে এসেছিল। শাও তখন বুঝতে পারে যে হুঁয়ো আসলে রাগ করে চলে যায়নি, সে তো আসলে তার এত যত্ন নিচ্ছিল। এরপর দুজনে আবার শান্তিতে শুয়ে পড়ে এবং শাও মনে মনে ভাবে যে হুঁয়ো মানুষ হিসেবে কিন্তু মোটেও খারাপ নয়, ও ভেতর থেকে অনেক বেশি দয়ালু এবং কেয়ারিং। পরদিন সকালে শাওরও ফোনে তার ভাইয়ের কল আসে এবং সে তক্ষুনি কোম্পানির উদ্দেশ্যে রওনা হয়। আসলে সেখানে ঝি এসে শাওরও ভাইকে আবার নতুন করে হ্যারাস করছিল। আর এই আক্রমণটা ঝি জানকুজ করে তার নিজের কোম্পানির পাওয়ার ব্যবহার করে শাওরও ভাইয়ের ছোট কোম্পানির ওপর করেছিল, যাতে শাওকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। শাওরও ভাই তখন ঝিকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ঝিরও কোম্পানি অনেক বেশি শক্তিশালী হওয়ায় সে আর বেশিক্ষণ লড়তে পারছিল না। ঠিক তখনই শাও সেখানে এসে হাজির হয় এবং ঝিরও সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলে, তোমার লজ্জা করে না ঝি? তুমি কাপুরুষের মতো আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাইয়ের ছোট কোম্পানির ওপর এভাবে আক্রমণ করছো। ঝি তখন অট্টহাসি দিয়ে বলে, মনে হচ্ছে তুমি ভুলে গেছো শাও, সিয়ারও সামনে তুমি আমার কতটা অপমান করেছিলে। আর এই খেলা তো কেবল শুরু, এটা এখন প্রতিনিয়ত চলতেই থাকবে। তুমি কি ভেবেছিলে তুমি আমার সাথে যা ইচ্ছে তাই করবে আর আমি প্রতিবার মুখ বুজে সহ্য করে নেব? একদমই না, এবার তো আমাকেও দেখাতে হবে যে আমার পাওয়ার কতটা বেশি। শাও তখন মুচকি হেসে বলে, ও আচ্ছা, আমি তো তোমাকে শুধু এই খবরটা দিতে এসেছি যে তোমার নিজের কোম্পানি এখন মস্ত বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। ঝি তখন আবার হাঁ হাঁ করে হাসতে শুরু করে এবং বলে, আমার কোম্পানি নাকি বিপদে আছে? আর তাও আবার তোমার মতো একটা মেয়ের কারণে? এইসব আজগুবি গল্প শুধু তোমার স্বপ্নেই শোভা পায়। স্বপ্ন দেখা ছাড়া তুমি আর করতেও বা কি পারো? শাও তখন তাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয়, কিন্তু ঝি দাম্ভিকতার সাথে বলে, তুমি আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ করতে পারবে না, আমি তোমার কথায় চলবো না। সবচেয়ে ভালো হবে যদি তুমি এখন হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চেয়ে নাও এবং সোশ্যাল মিডিয়ায় একটা অনলাইন পোস্ট করো যেখানে তুমি সবার সামনে আমার কাছে মাফ চাইবে। তাহলে হয়তো আমি দয়া করে তোমার ভাইয়ের কোম্পানিকে ছেড়ে দিতেও পারি। তখন শাওরও ভাই ভয় পেয়ে শাওকে ফিসফিস করে বলে, শাও প্লিজ ওকে আর রাগিও না, ও যদি এখন আমাদের সব শেয়ার বিক্রি করে দেয় তবে আমাদের বিপদ কিন্তু আরও অনেক বেড়ে যাবে। শাও তখন তার ভাইকে আশ্বস্ত করে বলে, ওর যা ইচ্ছেও করুক ভাইয়া, আমরা কি ওকে ভয় পাই নাকি? ঝি যখন আবার শাও আর তার ভাইয়ের ওপর চিৎকার করতে যাবে ঠিক তখনই সিংহ বিক্রমে হুঁয়ো সেখানে এসে হাজির হয় এবং শাওরও পাশে দাঁড়িয়ে বলে, আমাকে ক্ষমা করো বৌমনি, আমার আসতে একটু দেরি হয়ে গেল।
ঝি তখন হুয়োর দিকে তাকিয়ে আবার ব্যঙ্গ করে হাসে এবং বলে, হুয়ো, তুমি এসেও আমার কিচ্ছু করতে পারবে না। আমি এই কোম্পানির সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আমার সিদ্ধান্তই এখানে শেষ সিদ্ধান্ত। আমার কথাই শেষ কথা। বাইরের কোনো মানুষ যতই পাওয়ারফুল হোক না কেন, সে এসে আমার কোম্পানিতে নিজের হুকুম চালাতে পারবে না। তখন কোনো কথা না বলে পকেট থেকে একটি নতুন এগ্রিমেন্ট পেপার বের করে ঝিরো মুখের সামনে ধরে। সেই নতুন এগ্রিমেন্ট অনুযায়ী মিস্টার হুয়ো এখন এই কোম্পানির সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়ে গেছেন। তার মানে তার শেয়ার এখন ঝিরো চেয়েও অনেক বেশি এবং এই কোম্পানিতে ঝিরো আর কোনো ক্ষমতা অবশিষ্ট নেই। এই পেপার দেখা মাত্রই ঝিরো পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সে একদম শকড হয়ে পড়ে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এটা কি করে সম্ভব। তখন সিকিউরিটিকে ডেকে বলে, এখন সময় হয়ে গেছে এই জালিয়াতি করা লোকটাকে পুলিশে সোপর্দ করার। এই কথা শোনা মাত্রই ঝি ভয় পেয়ে হুয়োর আপা জড়িয়ে ধরে অনবরত ক্ষমা চাইতে শুরু করে। তখন তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলে, আমার কাছে নয়, আমার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাও। ঝি তখন শাওরা পায়ে গিয়ে পড়ে এবং কাঁদতে কাঁদতে মাফ চায়। শাও তখন চেয়ারে বসে পা নাচাতে নাচাতে বলে, এখন মাফ চেয়ে কি লাভ ঝি? একটু আগে তো বড় বড় কথা বলে টেবিলের ওপর পা তুলে বসেছিলে, আর এখন কুকুরের মতো আমার পায়ে পড়ে কাঁদছো। তবে আমি তোমাকে এত সহজে ক্ষমা করার পাত্রী একদমই নই। এরপর হুয়ো সিকিউরিটি গার্ডদের অর্ডার দেয় এবং তারা ঝিকে টেনে হিচড়ে অফিসের বাইরে বের করে দেয়। শাও তখন খুশিতে হুয়োকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। শাওরও ভাইও হুয়োকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আপনার এই উপকারের দাম আমি কোনোদিন শোধ করতে পারবো না। কোম্পানির যত শেয়ার আপনি কিনেছেন তার সব টাকা আমি আপনাকে আস্তে আস্তে ট্রান্সফার করে দেব। কিন্তু হুয়ো বলে, না ভাইয়া, তার কোনো প্রয়োজন নেই। আমি এই সব শেয়ার তোমার নামেই গিফট হিসেবে লিখে দিচ্ছি। তুমি এটাকে আমার তরফ থেকে ছোট একটা উপহার মনে করে রাখো এবং কোম্পানিকে আরও অনেক বড় করে গড়ে তোলো। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে আসবে। এই বলে সে শাওরার দিকে তাকিয়ে একটা মিষ্টি ইশারা করে, যা দেখে শাওরা মন খুশিতে ভরে ওঠে। রাত হতেই শাওরা চোখে আর কোনো ঘুম আসছিল না, কারণ হুয়ো ইতিমধ্যে তাদের দুজনের ঘুমানোর ঘর আলাদা করে দিয়েছিল। সে তখন মাঝরাতে পা টিপে টিপে হুয়োর ঘরে চোরের মতো ঢুকে পড়ে এবং চুপচাপ ওনার পাশে শুয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু হুয়ো সাথে সাথে টের পেয়ে যায় যে ঘরে কেউ একজন এসেছে। সে তক্ষুনি ঘরের লাইট অন করে দেয় এবং শাওকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার শাও, তুমি এই মাঝরাতে আবার আমার ঘরে কি করছো? শাও তখন আমতা আমতা করে বলে, প্লিজ হুয়ো, আমাকে আজ এই ঘরেই ঘুমাতে দাও না। ওই ঘরে আমার একা একা একদম ঘুম আসছে না। হুয়ো বলে, না, চুপচাপ নিজের ঘরে যাও, ঘুম ঠিকই চলে আসবে। শাও তখন বানিয়ে বানিয়ে এক বাহানা দিয়ে বলে, আরে ওই ঘরের ভেতর একটা মস্ত বড় ইঁদুর ঢুকেছে, তুমি একবার ভেবে দেখো, ও যদি রাতে এসে আমার গায়ের দামি জামা কাপড় কামড়ে ছিঁড়ে ফেলে, তখন কি হবে? আমি তো সেই ভয়েই কাঁপতে কাঁপতে তোমার ঘরে চলে এসেছি, প্লিজ আমাকে আজ তাড়িয়ে দিও না। প্রথমে তার এই ফালতু কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন শাও হাত জোর করে প্রমিস করে বলে যে সে রাতে আর কোনো দুষ্টুমি করবে না, চুপচাপ এক কোনায় শুয়ে থাকবে। যখন তারপরও রাজি হতে চাচ্ছিল না, তখন শাও আবার মিছিমিছি কাশির নাটক করে বলে, দেখো, আমি মনে হয় অলরেডি অসুস্থ হয়ে পড়ছি, আমার খুব শীত করছে। তখন আর কোনো উপায় না দেখে অবশেষে হ্যাঁ বলতে বাধ্য হয়। সে খুব ভালো করেই জানতো যে শাও জানকুচো করে মিথ্যে কথা বলছে, কিন্তু তারপরও সে মনে মনে বেশ আনন্দই পাচ্ছিল। পরদিন সকালে শাওরও একটা ছোট বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় এবং সে তার শাশুড়ি আম্মার কাছে যায়। তখন আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছিল, আমি খুব ভালো করেই জানি এখন শাও ওনার সামনে গিয়ে কোনো ইমোশনাল ডায়ালগটা দেবে। শাও সেখানে গিয়ে বরাবরের মতোই তার ছোটবেলার এক কাল্পনিক কষ্টের গল্প ফেদে বসে এবং চোখের জল ফেলে যাতে সবাই ইমোশনাল হয়ে যায়। কিন্তু সে কথা শেষ করার আগেই হুঁও পেছন থেকে এসে ওনার সেই গল্পটা নিজে থেকেই আন্টিকে বলে দেয়। আন্টি তখন শাওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এবং বলেন, ইস, আমার লক্ষ্মী মাটা ছোটবেলায় কত কষ্ট সহ্য করেছে। তখন মনে মনে বলে, আমি ওনার নিজের ছেলে হয়ে আজ পর্যন্ত আমার প্রতি আম্মার এত ভালোবাসা জাগলো না। আর এই মেয়েটার বানানো গল্প শুনে আম্মা ওনাকে বুকে টেনে নিলেন। আন্টি তখন শাওকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি একদম চিন্তা করো না মা, এখন থেকে আমি আছি তোমার পাশে, আমি তোমাকে সব সময় সাপোর্ট করব। শাও তখন খুশিতে আন্টির গালে একটা কিস করে এবং সুযোগ বুঝে হোর গালেও একটা কিস দিয়ে দেয়। সে মনে মনে ভাবে, যাক, সকাল সকাল এখানে এসে অন্তত এইটুকু তো ফায়দা হলো। ঠিক তখনই হোরা আম্মা শাওরা আসন্ন একটি বড় পার্টিতে যাওয়ার জন্য অনেকগুলো ডিজাইনার ড্রেস আনিয়ে ওনার সামনে রাখেন। শাও ওনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে নিজের জন্য সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় ড্রেসটি সিলেক্ট করে। এরপর পার্টির দৃশ্যে আমরা দেখতে পাই শাও তার ভাইকে ভালো করে বুঝিয়ে বলছিল, দেখো ভাইয়া, এই পার্টিতে কিন্তু বড় বড় কোম্পানির অনেক নামকরা বিজনেসম্যানরা এসেছেন হুও পরিবারের আমন্ত্রণে, সুতরাং তুমি কোনোভাবেই ওনাদের সামনে আমাদের ছোট করে দেখাবে না। তুমি মেকজোর করো যেন আজ সবার মন জয় করে নিতে পারো। ভাই তখন মাথা নেড়ে বলে, তুমি আমার ওপর ভরসা রাখো বোন, আমি এমন কিছু করব না যাতে আমাদের মানহানি হয়, সব একদম পারফেক্ট হবে। এই বলে সে অন্য অতিথিদের সাথে কথা বলতে চলে যায়। শাও তখন পার্টির এক কোনায় দাঁড়িয়ে বারবার অনুভব করছিল যে কেউ একজন আড়াল থেকে তার উপর তীক্ষ্ণ নজর রাখছে। আসলে সেই লোকটা আর কেউ নয়, সে ছিল ছদ্মবেশে ওয়েটার সেজে আসা ঝি। সে আজ শাওকে সবার সামনে অপদস্থ করার এক জঘন্য প্ল্যান করে এসেছিল। অন্যদিকে আমরা সিয়াকে দেখতে পাই যে বিদেশ থেকে ফিরে এসে শাওর সামনে দাঁড়িয়ে তাকে অহংকার দেখিয়ে অপমান করার চেষ্টা করছিল, কিন্তু সে শাওর দিকে এক কদম এগোতেই হুট করে তার নিজের পায়ের হিল পিছলে যায় এবং সে ধপাস করে মেঝেতে পড়ে যায়।
সিয়াকে ওভাবে মেঝে থেকে তোলার জন্য ঝি তক্ষুনি ওয়েটারের বেশে ছুটে আসে, কিন্তু ঝি যখন শিয়াকে হাত ধরে তুলতে যাবে ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটে। ঝির নিজের পরনের প্যান্ট হুট করে নিচে খুলে পড়ে যায়। ঝি তখন সবার সামনে চরম লজ্জিত হয়ে পড়ে এবং কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এমন অদ্ভুত কাণ্ড কী করে ঘটল। এরপরই আমাদের আবার একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। যখন শাও বাড়িতে নিজের ড্রেস সিলেক্ট করছিল, তখন হুয়ো পরিবারের দুজন স্টাফ ওনার ড্রেস ফিটিং করার জন্য এসেছিল। তাদের মধ্যে একজন মেল স্টাফ মুখে মাস্ক পরে ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়েছিল। শাওরও তখন ওনাকে দেখে একটু সন্দেহ হয়েছিল এবং সে ওনার চোখের দিকে তাকিয়েই চিনে ফেলেছিল যে ওটা আসলে ছদ্মবেশে আসা ঝি। ঝি জানকুজ করে শাওরও ড্রেসের পেছনের সেলাইটা একটু কেটে দিয়েছিল, যাতে শাও যখন পার্টিতে হাঁটবে তখন সবার সামনে ওনার ড্রেসটা ছিঁড়ে যায় এবং ওনাকে চরম অপদস্থ হতে হয়। কিন্তু শাও ওনার এই চাল ধরে ফেলে ড্রেসটা চেঞ্জ করে নেয় এবং উল্টো ঝিরো প্যান্টের বেল্টটা আলগা করে দেয়, যার ফল ঝিকে হাতে নাতে ভুগতে হলো। আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি, যেখানে শাও রেগে গিয়ে ঝিকে একটা জোরে লাথি মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে সিয়া তখন মেঝে থেকে উঠে রেগে গিয়ে শাওর ওপর চিৎকার করছিল এবং এই সব কিছুর জন্য শাওকেই দোষী সাব্যস্ত করছিল। সে বলে, শাও হু, পরিবারে তোমার বিয়ে হয়েছে বলে তুমি কি ভাবছো তোমার সব অন্যায় আমরা মুখ বুজে সহ্য করব? তোমার কালচারও তো একদম ছোট লোকদের মতো। শাও তখন মুচকি হেসে বলে, আরে সিয়া, তুমি তো এমনভাবে কথা বলছো যেন এই বাড়ির বউ তুমিই হতে চলেছিলে, কিন্তু মনে হয় তুমি ভুলে গেছো তুমি তো ওনাকে এই অবস্থায় ফেলে পড়াশোনার বাহানায় বিদেশে পালিয়ে গিয়েছিলে, তাই না? ঠিক তখনই হু সেখানে এসে হাজির হয় এবং শিয়া মনে মনে ভাবে যে হু এখন সবার সামনে শাওকে নিশ্চয়ই অনেক বকাঝকা করবে, কিন্তু বাস্তবে তার একদম উল্টো ঘটে। হু সবার সামনে শাওরা পক্ষ নেয় এবং শিয়ারও ওপর রেগে যায়। এই দেখে শিয়া চরম অবাক হয়ে বলে, হু আমি তোমার এত বছরের পুরনো বেস্ট ফ্রেন্ড, আর তুমি আজ এই মেয়েটার জন্য আমাকে অপমান করছো? হু তখন গম্ভীর গলায় বলে, এক মিনিট সিয়া, আমরা কবে থেকে বেস্ট ফ্রেন্ড হলাম শুনি? আমাদের মাঝের সম্পর্ক তো অনেক বছর আগেই চুকে বুকে গেছে। আর সিয়া, তুমি হয়তো জানো না যে এই শাও হলো আমার বিবাহিতা স্ত্রী, আর আমি আমার স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারি। হুয়োর মুখে এই কথা শুনে শিয়া আর এক মুহূর্তও না দাঁড়িয়ে ওখান থেকে রাগে চলে যায়। এরপর হুয়ো শাওরা হাত ধরে পার্টির মেইন স্টেজে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত সমস্ত বড় বড় বিজনেসম্যানদের সামনে শাওকে ফর্মালি নিজের অফিসিয়াল ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সবাই তখন হাততালি দিয়ে ওনাদের অভিনন্দন জানাতে শুরু করে। শাওরো ভাই দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে অনেক শান্তি পাচ্ছিল যে তার বোনের জীবনটা অবশেষে এক অনেক ভালো মানুষের সাথে জুড়েছে। কিছুক্ষণ পর শাওকে দেখা যায় যে সে হুয়োরও শরীর নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিল এবং ওনার যত্ন নিচ্ছিল। হুয়ো শাওরো এই কেয়ারিং রূপ দেখে মনে মনে বুঝতে পারে যে শাও আসলে তাকে মন থেকেই অনেক ভালোবাসে। এরপর হুয়ো যখন ওনার বিজনেস পার্টনারদের সাথে কথা বলছিল, তখন বিজনেসের নিয়ম অনুযায়ী ওনাদের সবাইকে একসাথে ড্রিঙ্কস করতে হয়। শাও তখন হুয়োকে বাঁচানোর জন্য নিজে থেকেই সেই ড্রিঙ্কসের গ্লাস তুলে নেয় এবং এক চুমুকে পুরোটা শেষ করে ফেলে। এই দেখে ঝিয়ার হুয়ো দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে মাত্র আধ গ্লাস ড্রিঙ্কস করার কারণেই শাওরো মাথায় পুরো নেশা চড়ে যায়। হুয়ো তখন শাওরো ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা ও কি প্রায়ই এমন ড্রিঙ্কস করে নাকি? ভাই তখন মাথা চুলকে বলে, আরে না না, ও জীবনে এই প্রথমবার ড্রিঙ্কস করলো। নেশার ঘোরে শাওরো অবস্থা খারাপ দেখে হুয়ো তাকে গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ভেতর শাও নেশার ঘোরে হুয়োর দিকে তাকিয়ে অনবরত রোমান্টিক আর ভালোবাসার কথা বলছিল, যা শুনে হুয়ো নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে শাও নিজে থেকেই হুয়োকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে এবং তাদের মাঝের সেই ঘনিষ্ঠতা গাড়ির ভেতর আরও গভীর হতে থাকে। পরদিন সকালে শাও যখন ঘুম থেকে ওঠে, সে নিজের শরীরে কোনো পরিবর্তন দেখতে পায় না। সে মনে মনে ভাবে, ধুর, মনে হচ্ছে কাল রাতের এত বড় প্ল্যানটাও কোনো কাজে আসলো না। এই ভেবে সে মন খারাপ করে বিছানা থেকে উঠে চলে যায়। আর ঠিক তখনই বেচারা মেঝে থেকে কোমর ডলতে ডলতে উঠে দাঁড়ায়, কারণ সারা রাত সে আসলে বিছানায় নয়, মেঝের ওপর শুয়ে কাটিয়েছে। আসলে কাল রাতে কিস করার পরই শাও নেশার ঘোরে ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমের মধ্যে সে ঝিকে মারার স্বপ্ন দেখছিল। আর সেই স্বপ্নের ঘোরে সে রিয়ালিটিতে নিজের হাত পা চালিয়ে বেচারা হুয়োকে লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিয়েছিল। আর হুয়ো ওনার ঘুমের ব্যাঘাত না ঘটানোর জন্য সারা রাত মেঝে ঠান্ডা আবহাওয়াতেই শুয়ে কাটিয়ে দেয়। এরপর আমরা শাওকে দেখতে পাই যে তার ভাইয়ের হয়ে একটি বড় বিজনেস মিটিংয়ে গিয়েছিল, আর তার ভাই চোরের মতো লুকিয়ে লুকিয়ে ওনার পেছনে এসে দাঁড়িয়েছিল। শাও তাকে হাতে নাতে ধরে ফেলে জিজ্ঞেস করে, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি করছো ভাইয়া? ভাই তখন ইমোশনাল হয়ে বলে, দেখো শাও, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার জন্য এবং এই কোম্পানির জন্য কতটা কষ্ট করছো, কিন্তু আমি চাই এখন থেকে তুমি এই কোম্পানির অফিসিয়াল প্রেসিডেন্ট হয়ে যাও, না হলে এই সব দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও, কারণ সব খাটুনি তুমি করো আর লাভের টাকা আমার পকেটে আসে। এটা দেখতে আমার নিজেরই খুব খারাপ লাগে। শাও তখন ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তাতে কি হয়েছে ভাইয়া? তুমি আমার একমাত্র ছোট ভাই, আর এই টাকা তো আমার নিজেরই। তুমি শুধু এটুকু ভাবো যে আমি তোমাকে এই কোম্পানির প্রেসিডেন্ট বানিয়েছি আর প্রতি মাসে তোমাকে পকেট মানি দিচ্ছি। কিন্তু ভাই এবার আর ওনার কথা শুনতে রাজি হয় না। সে বলে, না শাও, আর নয়, এখন থেকে আমি নিজের সব দায়িত্ব নিজে কাঁধে নেব, আর তুমি এখন নিজের এই সুন্দর বিবাহিত জীবনটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। এই বলে সে শাওকে বাড়ি পাঠিয়ে দেয়। শাও তখন মনে মনে ভীষণ খুশি হয় এবং ভাবে, অবশেষে আমার সেই ছোট ভাইটা আজ সত্যি সত্যি অনেক বড় আর ম্যাচিউর হয়ে গেছে।
পরদিন সকালে হুও ড্রয়িং রুমে এসে স্টাফদের জিজ্ঞেস করে, কি ব্যাপার, গত 3 দিন ধরে সকালবেলা আমি ম্যাডামকে বাড়ির কোথাও দেখতে পাচ্ছি না কেন, ও কোথায় গেছে? স্টাফ তখন জানায় যে ম্যাডাম বাইরে একটা বিশেষ প্রজেক্টের কাজে অনেক ব্যস্ত আছেন। এরপর হুয়োরও অ্যাসিস্ট্যান্ট হুয়োকে একটি শপিং মলের বাইরে নিয়ে যায়, যেখানে শাও করা রোদের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষদের হেল্প করছিল এবং অনেক কঠোর পরিশ্রম করছিল। হুও দূর থেকে ওনার এই কষ্ট দেখে অ্যাসিস্ট্যান্টকে বলে এই প্রজেক্টের সব ডিটেলস খুঁজে বের করতে। শাও যখন সাধারণ মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছিল, ঠিক তখনই রোদের তাপে ওনার মাথা ঘুরে যায় এবং সে অলমোস্ট মেঝেতে পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে হুও পেছন থেকে এসে ওনাকে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয় এবং তক্ষুনি ওনাকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে নিয়ে আসার পর আন্টি শাওরা এই অবস্থা দেখে কেঁদে ফেলেন, কারণ তিনি শাওকে একটুও কষ্টের মধ্যে দেখতে চান না। তখন ওনার আম্মার সামনে হাত জোর করে প্রমিস করে বলে, আমাকে ক্ষমা করো আম্মা, এখন থেকে আমি মেকর জোর করবো যেন শাওরও জীবনে আর কোনোদিন কোনো কষ্ট না আসে। আন্টি ঘর থেকে চলে যাওয়ার পর মনে মনে অনেক গিল্টি ফিল হচ্ছিল যে সে যদি আগে থেকে শাওরও প্রতি আরেকটু বেশি খেয়াল রাখত, তবে শাওকে আজ এভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে হতো না। যখন শাওরও বিছানার পাশে বসে নিজের ভুল স্বীকার করছিল, ঠিক তখনই শাও চোখ মেলে তাকায় এবং হুকে নিজের পাশে দেখে ওনার অনেক ভালো লাগে। তখন শাওরও কপালে হাত দিয়ে বলে, আমাকে ক্ষমা করো শাও, তুমি যা বলবে আমি এখন থেকে তা শুনবো, শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। শাও তখন সুযোগ বুঝে ওনার দিকে তাকিয়ে একটি মিষ্টি কিস ডিমান্ড করে বসে। এবার আর একটুও দ্বিধা না করে পরম ভালোবাসায় শাওরও ঠোঁটে এক দীর্ঘ কিস এঁকে দেয়। ঠিক তখনই বেচারা আন্টি শাওরর জন্য গরম স্যুপের বাটি হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকতে যাচ্ছিলেন, কিন্তু ওনাদের দুজনকে ওভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তিনি মুচকি হেসে পা টিপে টিপে আবার ওখান থেকে চলে যান, কারণ তিনি ওনাদের এই সুন্দর মুহূর্তের মাঝে কোনো ডিস্টার্ব করতে চান না। এরপর শাওরও ভাইয়ের অফিসে যায় দেখা করার জন্য এবং ওনার সাথে বিজনেসের ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা করে। ভাইয়ের সাথে কথা বলে জানতে পারে যে জিয়াং ফ্যামিলির সাথে ওনাদের একটি বড় প্রজেক্টের ডিল আটকে আছে এবং শাও একা একাই সেই ডিলটা সাকসেসফুল করার জন্য দিন রাত রোদের মধ্যে খাটছিল। এই কথা শুনে শাওরও ভাইয়ের মনে মনে অনেক রিগ্রেট ফিল হতে থাকে। তখন ওনার কাঁধে হাত দিয়ে বলে, অতীতে যা হয়েছে তা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই ভাইয়া, আমাদের এখন বর্তমান আর ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। এই বলে ওনার কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইনভেস্টমেন্টের এগ্রিমেন্ট পেপার ওনার হাতে তুলে দেয় এবং প্রমিস করে যে এখন থেকে ওনাদের কোম্পানিতে আর কোনো সমস্যা হতে দেবে না। শাও তখন ঘরের ভেতর বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোন চেক করছিল, ঠিক তখনই তার ভাইয়ের একটি টেক্সট মেসেজ আসে। মেসেজটা পড়ে সে জানতে পারে যে নিজে ওনার ভাইয়ের অফিসে গিয়েছিল এবং ওনাদের জিয়াং ফ্যামিলির সেই বড় সমস্যার কথা শুনে নিজেই পুরো টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে গেছে। শাও এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয়, কিন্তু একই সাথে তার একটু খারাপও লাগছিল, কারণ সে পরিবারের থেকে অলরেডি অনেক সাহায্য পেয়ে গেছে এবং সে আর এভাবে ওনাদের ওপর বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না। কিন্তু তারপরও যেভাবে নিজে থেকে এগিয়ে এসে ওনাকে সাহায্য করেছে, তার জন্য শাওরও মনে ওরও প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায়। যখন অফিস শেষ করে ঘরে ফেরে, শাও দৌড়ে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন ওনাকে ভালোবেসে বলে, আরে তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তুমি চুপচাপ এখানে এসে বসো, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসছি। এই বলে সে রান্নাঘরের দিকে চলে যায়। শাও তখন বিছানায় বসে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে মিস্টার আজ নিজের হাতে ওনার জন্য রান্না করতে গেছেন, কারণ একটা সময় ছিল যখন শাও ওনার মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, আর আজ নিজে থেকেই ওনার প্রতি 100 ভাগ ভালোবাসা উজাড় করে দিচ্ছে। কিছুক্ষণ পর যখন নিজের ল্যাপটপে কাজ করছিল, শাও তখন পাশে বসে নিজের ফোন ঘাঁটছিল, আর তখনই তার ফোনের স্ক্রিনে একটি বিখ্যাত হট স্প্রিং রিসোর্টের বিজ্ঞাপন ভেসে ওঠে। একটা নয়, বরং বারবার ওটা ওনার স্ক্রিনে আসছিল। সেটা দেখেই শাওরও মাথায় আবার এক নতুন বুদ্ধি খেলে যায় যে সে যদি হুওকে নিয়ে ওই হট স্প্রিং রিসোর্টে একসাথে একটু ঘুরে আসতে পারে, তবে ওনাদের মাঝের ঘনিষ্ঠতা নিশ্চয়ই আরও অনেক বেড়ে যাবে। সে তখন ভাবতে থাকে যে হুওকে এই ভ্রমণের জন্য কিভাবে রাজি করানো যায়। সে আর কোনো ঘুরিয়ে কথা না বলে সরাসরি হুওকে গিয়ে বলে, চলো না আমরা দুজনে মিলে ওই হট স্প্রিং রিসোর্টে একটু ঘুরে আসি। তখন ওনার দিকে তাকিয়ে একটু সন্দেহ প্রকাশ করে জিজ্ঞেস করে, হুট করে হট স্প্রিং যাওয়ার ভূত মাথায় চাপলো কেন? শাও তখন একটু আদুরে গলায় বলে, আরে আমি কি এইসব নিজের জন্য করছি নাকি, আমি তো সব তোমার জন্যই করছি। তুমি মাত্র কিছুদিন হলো কোমা থেকে ফিরে এসেছো, আর আমরা যদি একসাথে ওই উষ্ণ জলের স্পাতে যাই, তবে তোমার পুরো বডি অনেক রিল্যাক্স ফিল করবে এবং তুমি খুব তাড়াতাড়ি পুরোপুরি ফিট হয়ে যাবে। এখন তোমার যদি যাওয়ার ইচ্ছে না থাকে, তবে থাক, আমি একাই ঘুরে আসবো। তখন মনে মনে ভাবে, শাওকে একা একা অত দূরে পাঠানোর চেয়ে ভালো হবে যদি সে নিজেই ওনার সাথে যায়। এই ভেবে সে রাজি হয়ে যায়। অন্যদিকে আন্টি তখন দরজার আড়াল থেকে ওনাদের সব কথা শুনে ফেলেছিলেন এবং তিনি ওনাদের কিছু বলার আগেই তক্ষুনি ওনাদের দুজনের ট্রাভেল ব্যাগ গুছিয়ে কমপ্লিট করে ফেলেন। তিনি শাওকে আদর করে ঘরের বাইরে নিয়ে আসেন আর হুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তখন লজ্জায় পড়ে বলে, আরে আম্মা, আমি তো নিজেই যাচ্ছিলাম, আপনার এই সব নাটক করার কি দরকার ছিল শুনি। এরপর তারা দুজনে সেই লাক্সারিয়াস রিসোর্টে গিয়ে পৌঁছায়।
আন্টি জানকুজ করে শাওরও ব্যাগের ভেতর অনেক সুন্দর সুন্দর আর আকর্ষণীয় ড্রেস রেখে দিয়েছিলেন। রিসোর্টে পৌঁছে হুও যখন উষ্ণ জলের বাথটাবের ভেতর বসে রিল্যাক্স করছিল, ঠিক তখনই শাও ঘরের ভেতর ঢোকে এবং সে যখন নিজের ওপরের পোশাকটা সরিয়ে ওনার সামনে এসে দাঁড়ায়, হুও তো ওনাকে ওই পোশাকে দেখে নিজের মুখে লালা গিলতে শুরু করে এবং ওনার নিঃশ্বাস প্রায় আটকে যায়। কিন্তু ওনাদের সেই সুন্দর রোমান্টিক মুহূর্তটা হুট করে এক ফানি মোমেন্টে পরিণত হয় যখন শাও অসাবধানতাবশত পা পিছলে সোজা গিয়ে হুয়োর গায়ের ওপর বাথটাবের ভেতর আছাড় খেয়ে পড়ে। শাও তখন হুয়োকে জাপটে ধরে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছিল, যার ফলে ওনাদের মাঝের শারীরিক দূরত্ব একদম কমলো এবং ওনারা একে অপরের খুব কাছাকাছি চলে এলেন। ওনারা যখন একে অপরকে কিস করতে যাবেন, ঠিক তখনই পাশের ঘরের দেয়াল থেকে শাওরো ভাইয়ের গলার আওয়াজ স্পষ্ট শোনা যায়। আসলে শাওরো ভাইও তার নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ওই একই রিসোর্টে ঘুরতে এসেছিল। সে তার গার্লফ্রেন্ডকে মনে প্রাণে অনেক ভালোবাসত এবং ওনার সব হুকুম গোলামের মতো পালন করত। শাও যখন বাথটাব থেকে বের হয়ে পাশের ঘরের বারান্দায় আসে, তার ভাই ওনাকে হুট করে সামনে দেখে ভয়ে কাঁপতে শুরু করে এবং কিছুতেই বুঝতে পারছিল না যে সে শাওকে এখন কি এক্সপ্লেনেশন দেবে। ভাই তখন শাওরার সামনে হাত জোর করে ওনার গার্লফ্রেন্ডের সব কথা খুলে বলে। আর তখনই শাওরা হঠাৎ মনে পড়ে যে সে তো হুকে বাথটাবের ভেতর ওভাবে একা ফেলে রেখে চলে এসেছে। সে তক্ষুনি দৌড়ে নিজের ঘরের ভেতর ফিরে যায় এবং দেখে হুও বিছানার ওপর চরম রেগে মুখ হাঁড়ি করে বসে আছে। শাও তখন ওনার হাত ধরে মান ভাঙানোর সুরে বলে, আরে হুও, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি চাই না আমার ওই সরল সোজা ভাইটা কোনো খারাপ মেয়ের খপ্পরে পড়ে নিজের জীবনটা নষ্ট করুক। তুমি তো জানোই ও মনের দিক থেকে কতটা ইম্যাচিউর আর বাচ্চার মতো, তাই আমি ওনাকে একটু সাবধান করতে গিয়েছিলাম। তবে আমি প্রমিস করছি এখন থেকে আর এমনটা হবে না। কিন্তু হুও তখনও ওনার দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। শাও তখন হুয়োরও মন গলানোর আসল ওষুধটা প্রয়োগ করে নিজের মাথায় হাত দিয়ে বলে, ইস, এত দূর জার্নি করে আসার কারণে আমার মনে হয় মাথাটা আবার ঘুরতে শুরু করেছে। আজ রাতে আমরা দুজনে বেঁচে বাড়ি ফিরতে পারবো কি না জানি না। তখন ওনার এই অভিনয়ের চাল ধরে ফেলে ওনাকে কোলে তুলে বিছানায় শোয়ায় এবং বলে, তোমার এই ড্রামা করা এখন বন্ধ করো তো শাও। আমি খুব ভালো করেই জানি যে আমি রেগে গেলে তুমি আমাকে শান্ত করার জন্য কি কি বাহানা তৈরি করো। ঠিক তখনই রিসোর্টের একজন স্টাফ ওনার ঘরের দরজায় নক করে জানায় যে আজ রাতে রিসোর্টের মেইন হলে একটি গ্র্যান্ড কাপল ড্যান্স ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে ওনারা দুজনেই স্পেশাল ইনভাইটেড গেস্ট। রাতে হু আর শাও যখন সেই ইভেন্টে যাওয়ার জন্য করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই ওনাদের সামনে হুট করে সিয়া এসে হাজির হয়। শিয়ারও হাতে একটি ছোট ব্লুটুথ স্পিকার ছিল, যেখান থেকে ওনাদের অতদিনের পুরনো ব্রেকআপের স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল। শাও তখন ওনার সামনে গিয়ে স্পিকারটা বন্ধ করে দেয় এবং কড়া গলায় বলে, দেখো শিয়া, এখানে এসে এইসব সস্তা ইমোশনাল নাটক করা বন্ধ করো। অতীত ভুলে লাইফে মুভ অন করার চেষ্টা করো, ওটাই তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। এরপর তারা যখন মেইন হলের ভেতর এন্টার করে, তখন জিরো প্ল্যান অনুযায়ী একজন ওয়েটার মেয়ে জানকুজ করে শাওরও ড্রেসের ওপর রেড ওয়াইন ফেলে দেয়, যার ফলে শাওকে বাধ্য হয়ে নিজের ড্রেস চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুমে যেতে হয়। আর তখনই সিয়া সুযোগ বুঝে শাওরও মতো হুবহু একই রকম দেখতে ড্রেস পরে এবং মুখে একটি মাস্ক লাগিয়ে হুয়োরও সামনে এসে দাঁড়ায়। সে জানকুজ করে হুয়োরও হাত ধরে ওনার সাথে কাপল ড্যান্স করতে শুরু করে। অন্যদিকে ঝি তখন শাওরও সামনে গিয়ে ওনাকে খোঁটা দিয়ে বলতে থাকে, দেখো শাও, তুমি যতই চেষ্টা করো না কেন, কোনোদিনও পুরোপুরি তোমার হতে পারবে না, কারণ ও এখনও মনে মনে ওনার এক্স প্রেমিকা সিয়াকেই ভালোবাসে। কিন্তু হোলের ভেতর ড্যান্স করার সময় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধরে ফেলে যে ওটা শাও নয়, ওটা আসলে সিয়া। সে সিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং পুরো হোলের ভেতর পাগলদের মতো শাওকে খুঁজতে শুরু করে। শিয়া তখন ওনাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও ওনাকে পাতা না দিয়ে ওখান থেকে চলে যায়। ঠিক তখনই শাওরও ফোনে হুয়োর একটি কল আসে এবং শাও রেগে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? হুও তখন ওনাকে শান্ত করার জন্য মিথ্যে করে বলে, আরে শাও, অফিসের একটা জরুরি কাজের ফোন এসেছিল, আমি ওটা সলভ করেই নিচে আসছি। কিন্তু শাও দূর থেকে হুয়োরা এই মিথ্যে কথা ধরা পড়ে যাওয়ায় চরম অভিমান করে পার্টি ছেড়ে ওখান থেকে একাই চলে যায়। অন্যদিকে সিয়া তখন হুয়োরা সামনে গিয়ে কেঁদে কেঁদে ওনাকে বোঝানোর চেষ্টা করছিল যে ওনাকে কেন অতীতে ওভাবে ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছিল। হুও তখন ওনাকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলে, যথেষ্ট হয়েছে শিয়া, এবার তোমার এই মুখ বন্ধ করো। আমি তোমাকে অতীতেও কখনো ভালোবাসিনি আর বর্তমানেও বাসি না। আমাদের মাঝে অতীতে যা কিছু ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। আর আমি খুব ভালো করেই জানি যে ঠিক আমার ওই গাড়ি অ্যাক্সিডেন্টের পরপরই তুমি কেন আমাকে ওই অবস্থায় ফেলে বিদেশে পালিয়ে গিয়েছিলে। শিয়া ওনাকে বোঝানোর শত চেষ্টা করলেও ওনাকে আর কোনো সুযোগ না দিয়ে ওখান থেকে চলে যায়। শাওরও ভাই আর ওনার গার্লফ্রেন্ডও এইসব ঘটনা জানতে পারে। ভাই তখন ওনার গার্লফ্রেন্ডকে বলে যেন সে শাওরও মন ভালো করার চেষ্টা করে। ওনার গার্লফ্রেন্ড তখন শাওকে নিয়ে একটি নামকরা ক্লাবে যায় এবং ওনাকে চিয়ার আপ করার জন্য বলে, আরে শাও, মন খারাপ করো না তো, এই দুনিয়ায় একটা মাছ তো আর পুকুরে থাকে না, কত শত সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে। তোমার মতো এত বিউটিফুল আর এনার্জেটিক একটা মেয়ের পেছনে তো কত শত হ্যান্ডসাম ছেলেরা লাইনে দাঁড়িয়ে থাকবে। তুমি শুধু একবার নিজের বায়োডাটা কোনো ম্যারেজ সাইটে আপলোড করে দেখোই না কি হয়। অন্যদিকে তখন শাওরও ফোনে অনবরত কল করে যাচ্ছিল, কিন্তু শাও ওনার ওপর চরম রেগে থাকা একটি কলও পিক করছিল না। তখন শাওরও ফোনের লাইভ লোকেশন ট্র্যাক করে সোজা সেই ক্লাবের ভেতর এসে হাজির হয়। শাও হুকে ক্লাবের ভেতর দেখা মাত্রই ওখান থেকে চলে যাওয়ার জন্য বলে।
হু কোনো কথা না বলে সোজা গিয়ে শাওকে নিজের কাঁধের ওপর তুলে নেয় এবং ক্লাবের বাইরে নিয়ে আসে। শাও তখন ওনার পিঠের ওপর দুমদাম কিল মারতে মারতে চিৎকার করতে থাকে, কিন্তু হু ওনার কোনো কথাই শোনে না। সে শান্ত গলায় বলে, একদম চুপচাপ থাকো শাও, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছি এবং তোমাকে আমি অবশ্যই নিয়ে যাব। বাড়িতে পৌঁছানোর পর শাও হুর ওপর চিৎকার করে বলতে থাকে, তোমার সাহস কি করে হয় সবার সামনে আমাকে ওভাবে তুলে নিয়ে আসার। হুও তখন ওনার দুহাত ধরে নিজের বুকের কাছে টেনে নেয় এবং বলে, প্লিজ শাও, মাত্র 2 মিনিটের জন্য একদম শান্ত হয়ে আমার কথাটা শোনো। আমার কথা শোনার পরও যদি তোমার মনে হয় যে আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলছি বা গল্প বানাচ্ছি, তবে তুমি যেখানে ইচ্ছে চলে যেতে পারো, আমি তোমাকে আর কখনো আটকাবো না। এরপর হুও ওনাকে রিসোর্টের হোলের ভেতর ঘটে যাওয়া সব সত্যি কথা খুলে বলে যে সিয়া আর ঝি দুজনে মিলে ওনাকে ফাঁসানোর জন্য এই জঘন্য নোংরা চালটা চেলেছিল। সে শাওকে আশ্বস্ত করে বলে যে সে সিয়াকে কোনোদিনই পছন্দ করতো না, কেবল সিয়া ওনার পুরনো চেনা হওয়ার খাতিরে ওনার সাথে কথা বলতো। কিন্তু এই 2 অপয়া মানুষ ওনার লাইফের অতীত ছাড়া আর কিছুই নয় এবং ওনাদের সুন্দর বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করার ক্ষমতা ওনাদের কারণেই। হুরও মুখে এইসব সত্যি কথা শোনার পর শাওরও মনের সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং ওনার চোখে জল চলে আসে। সে পরম ভালোবাসায় হুরও গলা জড়িয়ে ধরে ওনাকে এক গভীর কিস করতে শুরু করে এবং ওনাদের মাঝের সেই ভালোবাসার ঘনিষ্ঠতা আস্তে আস্তে চরম সীমায় পৌঁছাতে থাকে। কিন্তু ঠিক তখনই বরাবরের মতোই আন্টি হুট করে ওনাদের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন। ওনার জীবনে এই প্রথমবার ওনার আম্মার ওপর চরম বিরক্ত হয়ে রেগে তাকায় ওনাদের রোমান্সের মাঝে এভাবে ইন্টারাপ্ট করার জন্য। আন্টি তখন নিজের 2 চোখে হাত দিয়ে লজ্জা হেসে বলেন, আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো, আমি ওনাদের দুজনকে একসাথে এত খুশি দেখে নিজের আনন্দ ধরে রাখতে পারিনি। এই বলে তিনি দরজা বন্ধ করে ওখান থেকে দৌড়ে পালিয়ে যান। এরপর অবশেষে ওনারা দুজনে মিলে একসাথে এক অত্যন্ত সুন্দর আর রোমান্টিক রাত কাটান। পরদিন সকালে শাও যখন ঘুম থেকে ওঠে, আন্টি ওনাকে বিছানায় এনে একদম স্পেশাল রাজকীয় ব্রেকফাস্ট দেন এবং ওনার অনেক বেশি যত্ন নিতে শুরু করেন। ঠিক তখনই শিয়া শাওকে একটি কফি শপে দেখা করার জন্য ডেকে পাঠায়। সেখানে গিয়ে শিয়া শাওর সামনে একটি ব্ল্যাঙ্ক চেক ছুড়ে দিয়ে বলে, এই চেকে তোমার যত ইচ্ছে টাকার অ্যামাউন্ট বসিয়ে নাও শাও, আর তার বদলে তুমি হুয়োর জীবন থেকে চিরকালের জন্য দূরে সরে যাও। শাও তখন কোনো কথা না বলে চেকটা হাতে নেয় এবং কলম দিয়ে সেখানে একটি বিশাল বড় টাকার অঙ্ক বসিয়ে চেকটা নিজের ব্যাগে রেখে দেয়। শিয়া তখন মনে মনে অট্টহাসি দিয়ে ভাবে সে যা ভেবেছিল একদম তাই হলো। এই লোভী মেয়েটা টাকার জন্য এত সহজে হুকে ছেড়ে দিতে রাজি হয়ে গেল। এরপর শিয়া সোজা হুরও অফিসে যায় এবং ওনাকে শাওরা সেই ব্ল্যাঙ্ক চেকে টাকা নেওয়ার সব কথা অনেক বানিয়ে বানিয়ে বলে, ওনাকে শাওরা প্রতি ক্ষিপ্ত করার চেষ্টা করে। শিয়ারও সব কথা শান্ত হয়ে শোনার পর হুট করে জোরে হাসতে শুরু করে। সে শিয়ারার দিকে তাকিয়ে বলে, শিয়া তুমি কি ভেবেছিলে তুমি এসে আমাকে এই সব ফালতু কথা বলবে আর আমি তোমার কথা বিশ্বাস করে আমার বউকে সন্দেহ করব? আমি খুব ভালো করেই জানি যে শাও টাকা পয়সা একটু বেশিই ভালোবাসে, কিন্তু ও ওই চেক ভাঙিয়ে যত টাকা পাবে সেই সব টাকা নিয়ে ও আমার কাছেই ফিরে আসবে, যাতে আমরা দুজনে মিলে সেই টাকা একসাথে এনজয় করতে পারি। সুতরাং টাকার লোভ দেখিয়ে তুমি শাওকে আমার থেকে কোনোদিনও দূরে সরাতে পারবে না শিয়া। এই বলে সে সিকিউরিটিকে ডেকে শিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। বিকালে শাও যখন ঘরে ফেরে, সে হুয়োরও কাছে গিয়ে ওনার সিয়ারও কাছ থেকে চেক নেওয়ার সব কথা হাসতে হাসতে শেয়ার করে। ও ওনাকে অফিসের সব ঘটনা খুলে বলে এবং ওনারা দুজনে মিলে সোফার ওপর বসে সোশ্যালাইজিং করতে করতে একদম গসিপ কুইনদের মতো হাসাহাসি শুরু করে দেয়। ঠিক তখনই হুট করে শাওরও মাথাটা আবার জোরে ঘুরে ওঠে এবং সে সোফার ওপর প্রায় ঢলে পড়ছিল। তক্ষুনি ফ্যামিলি ডাক্তারকে ডেকে ওনার মেডিকেল টেস্ট করায়, আর টেস্টের রিপোর্ট আসার পর জানা যায় যে শাও আসলে সত্যি সত্যি প্রেগন্যান্ট। এই সুখবর শোনা মাত্রই শাও আর হুয়োরও চেয়ে ওনার শাশুড়ি আম্মা খুশিতে পুরো বাড়ি মাথায় তোলেন। এরপর শাওরও প্রেগন্যান্সির যখন 7-8 মাস পার হচ্ছিল, আন্টি একদিন সকালে এসে শাওরও হাতে সেই 500 মিলিয়নের ব্ল্যাক কার্ডটা তুলে দেন। তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আম্মা আপনি আজ হুট করে শাওকে এত বড় অ্যামাউন্টের কার্ড কেন দিচ্ছেন? আন্টি তখন শাওরও দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, তুমি এইসব বুঝবে না এটা আসলে আমার আর আমার লক্ষ্মী বৌমার মাঝের একটি অত্যন্ত স্পেশাল সিক্রেট ডিল ছিল। এরপর শেষ পর্যন্ত শাও একটি ফুটফুটে এবং অত্যন্ত সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। ওনারা দুজনে মিলে ওনাদের সেই ছোট্ট পরীর হাত ধরে বিকেলের মিষ্টি রোদে পার্কের ভেতর ওয়াকিং করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ওনাদের চোখ পড়ে পার্কের এক কোনায়, যেখানে শাওরও ভাই হাঁটু গেড়ে বসে ওনার গার্লফ্রেন্ডকে একটি লাল গোলাপ দিয়ে বিয়ের জন্য প্রপোজ করছিল। এই দৃশ্য দেখা মাত্রই আর শাওরও নিজেদের কাটানো সেই পুরনো রোমান্টিক দিনগুলোর কথা মনে পড়ে যায় এবং ওনারা দুজনে পরম ভালোবাসায় একে অপরকে জড়িয়ে ধরে এক গভীর কিস এঁকে দেয়। আর এভাবেই ওনাদের এই সুন্দর জীবনের গল্পটি এখানে অনেক আনন্দের সাথে শেষ হয়ে যায়।